আপনি ভদ্রমহিলা কি দেখে বিয়ে করেছিলেন? ম্যারি আ ম্যান হু ইজ ইউর ফ্যান। আপনি কি আশাহত কিনা মনোনয়ন না পাওয়াতে? অবশ্যই আশা হতো। এখন আওয়ামী লীগ আমার মাথার মাঝখানে লাঠি দিয়ে বাড়ি মেরে দিল, 10টা গালি দিয়ে দিল বলে আমি যে পাল্টা লাঠির বাড়ি মেরে 10টা গালি আমাকেও দিতে হবে, দ্যাট মেক্স মি অ্যানাদার আওয়ামী লীগ। যারা মাঠের রাজনীতি করে তাদের কাছে একটা এলাকা কখনো কখনো পরিবারের চেয়ে বেশি হয়ে যায়। বিএনপি যেহেতু একটি বড় দল, তারা জিতবে কিন্তু খুব একটা বেশি মার্জিন নিয়ে জিততে পারবে না, কোনো রকমে পার পাবে, এরকম একটা প্রেডিকশন শোনা যাচ্ছে। বিএনপি তো চিরকাল মাঠের রাজনীতি করেছে, প্রেডিকশনের এগেনস্টে দাঁড়িয়ে, সব ধরনের সার্ভের এগেনস্টে দাঁড়িয়ে। ভোট এবং মাঠ এই দুইটাই ঐতিহাসিকভাবে বিএনপির অ্যাক্টিভিস্টের চেয়ে ভোটার বেশি, বিএনপির কর্মী কম, ভোটার বেশি। সংস্কার বিএনপিকে ছাড়া সম্ভব না, এমন একটা কথা আপনি বেশ কয়েকদিন আগে বলেছেন। বিএনপি আসলে সংস্কারের কোন বিষয়গুলো নিয়ে ভাবে এবং কেন মনে করে বিএনপি একমাত্র সংস্কারের না, পথ হতে একমাত্র পারে? তো আমরা বলিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একমাত্র শক্তি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য এবং বাংলাদেশি জাতীয়তাবাদকে ধারণ করার জন্য। বিএনপি কি সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে কনফিডেন্ট কিনা? আপনাদের মনে কোনো দ্বিধা আছে কিনা যে সুষ্ঠু নির্বাচন হবে না বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলেও হতে পারে? ঘরপোড়া গরু আমরা, সিঁদুরে মেঘ দেখলে একটু ভয় তো লাগে। বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। সেই বিএনপির অনেক সমালোচনা আছে, অনেক আলোচনা আছে। আজকে বিএনপির প্রতিনিধি হয়ে আমার শোতে গেস্ট হয়ে এসেছেন মাহমুদা হাবিবা, যিনি বিএনপি মিডিয়া সেলের মেম্বার। তিনি জানিয়েছেন বিএনপিকে নিয়ে তার ভাবনার কথা, তিনি জানিয়েছেন নিজের রাজনৈতিক জীবন, ক্যারিয়ার আর জার্নির কথা। অসাধারণ এক আলোচনা। চলুন শুরু করি আজকের এপিসোড। থাকছেন মাহমুদা হাবিবা, সদস্য বিএনপি মিডিয়া সেল। আসসালামু আলাইকুম মাহমুদা হাবিবা আপা, আপনাকে স্বাগত স্পিক উইথ রশিদে। অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যে আমাকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ রাশিদ। ওয়ালাইকুম আসসালাম। আমি সম্মানিত তোমার এখানে আসতে পেরে। আমি তোমাকে তুমিই বলছি, প্লিজ। যদিও আনুষ্ঠানিক শো হিসেবে আপনি বলা উচিত ছিল, বাট সিন্স আই নো ইউ ফ্রম ভেরি লং টাইম, আপনি বলাটা কঠিন। একদম। আমি প্রথমে অভিনন্দন জানাচ্ছি যে তুমি অনেকের জন্য একটা ইন্সপিরেশন হতে পারো। তুমি যে প্রথমে স্বপ্ন দেখেছো, তারপরে তুমি খুব ভালো করেছো প্রেজেন্টার হিসেবে, একটা জায়গায় এসেছো এনটিভিতে। এনটিভি তোমাকে পিক করেছিল বোধহয়, না আমি ভুল না করি? সেখান থেকে ইটস আ লং জার্নি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আই হোপ অল দ্য বেস্ট ফর ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আর আমার শুরুর পেছনে একটা বেশ বড় মোটিভেশন সবসময় আপনি দিয়েছেন আমাকে, এটা একটা রেকর্ড থাকুক আই গেস। ওয়েল, মোটিভেশন অবশ্যই, কিন্তু তোমার নিজের যে হয় কি, আমরা মোটিভেশন তো দিতেই পারি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে তোমার মধ্যে ওই স্পিরিটটা আছে। মোটিভেশন মানে আমরাও যেমন ধর অনেকে হয় কি, একজনকে চেনে না কিন্তু সেখান থেকে মোটিভেশন পিক করে, তো এটা হচ্ছে তার মানে চেষ্টা আছে কিনা আমাদের। এনিওয়ে, মানে তোমার ওইটা আছে এবং ইনশাআল্লাহ বহুদূর যাবে ইনশাআল্লাহ। আমরা আজকে একটা খুব খোলামেলা ডিসকাশন করব, যেহেতু আমাদের সামনে ইলেকশন আসছে এবং আমরা জানি কি যে সবচাইতে আনপ্রেডিক্টেবল একটা ইলেকশন খুব সম্ভবত বাংলাদেশের ইতিহাসে হতে যাচ্ছে। আনপ্রেডিক্টেবল না, ডিফিকাল্ট, নট আনপ্রেডিক্টেবল। ইট ইজ কোয়াইট, মানে ইলেকশন হচ্ছে এটা প্রেডিক্টেবল, রেজাল্ট মে বি আনপ্রেডিক্টেবল। ইলেকশন হতে যাচ্ছে, and which will be a good election, we believe. ইনশাআল্লাহ। আপনাকে যারা আমরা দেখি রাজনীতির মাঠে, তারা সবাই জানি যে আপনি একটা দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন ধরে, বিএনপি মিডিয়া সেলের সদস্য, এবং একই সাথে আপনি রাজনীতিতেও বেশ সক্রিয়। আমি একটু রিসেন্ট ইস্যু নিয়ে আসতে চাই। বিএনপির তো মনোনয়ন ঘোষণা করা হলো, যদিও এখনো পুরোপুরি ঘোষণা করা হয়নি, কিছু আসনে প্রাথমিক মনোনয়ন, এবং আমরা হয়তো অনেকেই বা আপনি নিজেও হয়তো আশাবাদী ছিলেন যে আপনি একটি মনোনয়ন পাবেন বা পেতে যাচ্ছেন, সেটা ঘটেনি। এবং ওভারঅল মনোনয়নের যে ব্যাপারটা, এটা নিয়ে যদি একটু শুনতে চাই। প্রথমে জানতে চাই আপনি কি আশাহত কিনা মনোনয়ন না পাওয়াতে? অবশ্যই আশাহত। এটা তো যদি আমি বলি আমি আশাহত নই তাহলে তো ভুল করব। এখানে বিষয় হচ্ছে যে আমাদের বিএনপি একটা খুব বড় দল। ওভার দ্য টাইম আমরা আমাদের যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে 300 আসনে 3 থেকে 4 জন আছেন যারা যোগ্য। এখানে এবার দল কিছু ক্রাইটেরিয়া বেঁধে দিয়েছিল, জনসংশ্লিষ্টতা, তাদের ত্যাগ, তাদের মানে এলাকার বিশেষ করে রাজনীতিতে একটা বিএনপির পক্ষে রোল প্লে করা, একই সাথে মানুষ হিসেবে পরিচ্ছন্ন ইমেজ, এরকম বেশ কিছু ক্রাইটেরিয়া আমরা সবাই জানি আমাদের সমিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেঁধে দিয়েছিলেন। ইভেন এই ক্রাইটেরিয়াতেও প্রতি সিটেই 2 থেকে 3 জন মানুষ ছিল। আমার সিটটা আমি আরেকটু ডিফিকাল্ট ধরি, কারণ এখানে 3 জনের অধিক ছিলেন। আমি ডেফিনেটলি নিজেকে যোগ্য মনে করেছি বলেই আমি মনোনয়ন প্রত্যাশী হয়েছি, এবং যিনি পেয়েছেন আমি তাকে শুভেচ্ছা জানিয়েছি, এখনও জানাচ্ছি, আমার যা করার আছে করবো। কিন্তু এটা একই সাথে
ইট ইজ আ ড্রিম অফ মাইন। ওই এলাকাটা নিয়ে আমি কাজ করেছি। যারা মাঠের রাজনীতি করে তাদের কাছে একটা এলাকা কখনো কখনো পরিবারের চেয়ে বেশি হয়ে যায়। পরিবারকে যেভাবে নার্সিং করতে হয় বা সন্তানকে যেভাবে নার্সিং করতে হয়, একটা নির্বাচনী এলাকাকে একইভাবে নার্সিং করতে হয়। এটা 2007-08 থেকে আমি আমার এলাকায় কাজ করছি। কিন্তু দলের একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি যখন ডিসিশন মেকারের জায়গায় নিজেকে দেখি বিভিন্ন ক্ষেত্রে, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ডিসিশন মেকার নই, কিন্তু জীবনে এমন অনেক রোল আমাকে প্লে করতে হয়েছে যেখানে আমি ডিসিশন মেকার। সেখানে অবভিয়াস ফ্যাক্টরগুলোর বাইরেও কিছু ফ্যাক্টর থাকে, যেমন একজনের নিয়োগ হতে পারে, সেটা এই ধরনের সিদ্ধান্ত হতে পারে যেটা একজনের ভাগ্য যেটার সাথে জড়িত। সেখানে যে নোন ফ্যাক্টরসগুলোর বাইরেও কিছু ক্যালকুলেশনস থাকে। পলিটিক্যাল পার্টিও কিন্তু তার বাইরে নয়। এখানে যেটা ঘটেছে, মনোনয়ন না পাওয়া আমি আশাহত, কিন্তু তার মানে এই নয় যে এই মনোনয়নকে আমি কোনো ধরনের প্রশ্ন করছি। আমি ওটা করছি না। আমি ধরে নিচ্ছি যেহেতু দল একটা সিদ্ধান্ত নিয়েছেন, এবং মানে দলের পক্ষ থেকে যে সিদ্ধান্ত হয়েছে 237টা আসন, তো এখানে যদি খেয়াল করো তাহলে আমাদের 210টা আসনে মোটামুটিভাবে, আমি আবারও বলি, মোটামুটিভাবে এক ধরনের মেনে নেওয়া কিংবা একযোগে কাজ করা। রিজনটা হচ্ছে মোটামুটির চেয়ে বেশি আশা করাটা আমাদের অনুচিত। এখানে প্রত্যেকে যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন তারা যদি মোটামুটিভাবে মাঠে থাকেন তাহলেই আমাদের চলবে। তারা যদি, যিনি মনোনয়ন পেয়েছেন তাকে তার সরাসরি বিরোধিতা না করেন, তার নির্বাচনী প্রচারণার পথে বাধা না দেন, তিনি নিজে হয়তো বা যতখানি নিজের জন্য করতে পারতেন সেটা হবে না। কিন্তু মামুন, এটা কি সম্ভব? আমার নিজে নমিনেশন পেলে আমি যতখানি কাজ করতে পারবো আমার নিজের জেতার মানে সিটের জন্য কিংবা জিতে আসার জন্য, আমি যখন নমিনেশন পাইনি তখন আমি যতই চেষ্টা করি না কেন আমার পক্ষে 100 দেওয়া সম্ভব না। আমি দলীয় আনুগত্য, আমার মার্কা, আমার দলের বিজয় নিশ্চিত করার জন্য যতটুকু করা প্রয়োজন, সেটা 40 ভাগ, 60 ভাগ, 80 ভাগ ওই দলকে বিজয়ী করার জন্য ওই জায়গাটাই করা হয়। ফলে 210টাই সমস্যা নাই। কিন্তু বাকি আসলে হিসাব করলে 210-এর একটু কম, 205টা বোধ হয় আমাদের একেবারেই মানে টেনশন ফ্রি। 30টা মতো আসনে কিছু সমস্যা ছিল, সেগুলো মিটিগেট করে এখন সমস্যা আছে 21টা বা 22টা সিটে। এটা আমি মনে করি না অনেক বড় বিচ্যুতি। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে অসংখ্য আমাদের সার্ভে গেছে। তারপরেও আবারও যেটা বললাম তোমাকে, যে নন ফ্যাক্টরসগুলোর বাইরেও কিছু ফ্যাক্টরস থাকে যেগুলো ডিসিশন মেকিংয়ে একটা রোল প্লে করে। ফলে আমরা মোটামুটিভাবে আমি বলবো যে যথেষ্ট ভালো একটা প্রাথমিক মনোনয়নের যে লিস্ট, এটা যথেষ্ট ভালো। খেয়াল করলে দেখা যাবে এটাতে আমলা কম, এটাতে ব্যবসায়ী কম, রাজনীতিবিদদেরকেই তুলনামূলকভাবে আগের সময়ের চেয়ে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এবং আমরা অনেককেই দেখেছি যারা বেশিরভাগই মানে ত্যাগী, ছাত্রদল থেকে এসেছেন, লং রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে, এই ধরনের মানুষ। তো আমি মনে করি যে বিএনপি ডিড মানে এক্সেলেন্ট জব। এর চেয়ে বেশি এত বড় সারা দেশব্যাপী 300টা আসন, 237টা আসনে মনোনয়ন হওয়ার পরে যদি কেবল 15, 18 বা 20টাই সমস্যা থাকে, ওইটা ম্যানেজ করার মতো। তো এখন সাংগঠনিক টোটাল ফোকাসটা যাবে ওই সিটগুলোর দিকে। ওখানে যদি কোনো কারণে, আমি আবারও যোগ করি, ওখানে যদি কোনো কারণে মনোনয়নে কোনো ধরনের সমস্যা থেকে থাকে তখন সেটা রিভাইজ করা হয়তোবা, এবং আমি বলি এটা পসিবিলিটি ভেরি রেয়ার। 95% মনোনয়ন সম্ভবত আর বদল হবে না, কিংবা সংখ্যায় 97%ও হতে পারে। কারণ যাদেরকে দেওয়া হয়েছে প্রাথমিক মনোনয়ন তারা তো অলরেডি মাঠে কাজ করছেন, তারা একটা অনেক দিন চলে গেছে। এখন যদি বিশেষ কোনো রিজন না থাকে, আমার ধারণা এটার খুব বেশি বদলের সম্ভাবনা নাই। আর আমরা যারা রাজনীতি করি মনক্ষুণ্ণতা থাকবে, কিন্তু ওই প্রত্যেকে একটা না একটা পর্যায়ে যে অনেকেই মেনে নেবেন, 1-2জন হয়তো মানবেন না, তাদের ক্ষেত্রে দলের তো ডিফারেন্ট ডিসিশন নেওয়ার সুযোগ আছে। আবার আপনি বললেন যে 210টা বা 5টার মতো আসন মোটামুটি টেনশন ফ্রি, কিন্তু রাজনৈতিক বিশ্লেষক যারা আছে প্লাস অনেক রাজনীতিবিদরা প্রেডিকশন দিচ্ছে, এবং তারা অনেকেই বলছে যে এখন নতুন ধারার রাজনীতি আবির্ভূত হয়েছে, এমন অনেকেই আছে যারা হয়তো প্রভাবশালী ব্যক্তিদেরকে হারিয়ে দিবে। বেশ কিছু স্পেসিফিক উদাহরণ দিয়ে বলছে যে বিএনপি যেহেতু একটি বড় দল, তারা জিতবে কিন্তু খুব একটা বেশি মার্জিন নিয়ে জিততে পারবে না, কোনো রকমে পার পাবে, এরকম একটা প্রেডিকশন শোনা যাচ্ছে। এই ব্যাপারে প্রেডিকশন দিতে তো সমস্যা নেই। বিএনপি তো চিরকাল মাঠের রাজনীতি করেছে, প্রেডিকশনের এগেনস্টে দাঁড়িয়ে, সব ধরনের সার্ভের এগেনস্টে দাঁড়িয়ে। ভোট এবং মাঠ এই দুইটাই বিএনপির মানে
কি বলবো, এটা ঐতিহাসিকভাবে বিএনপি। কিন্তু এইবার যেটা চ্যালেঞ্জ, আমি যেটা চ্যালেঞ্জ হিসেবে দেখি, এইবারের চ্যালেঞ্জ হচ্ছে আওয়ামী লীগের অনুপস্থিতি। আওয়ামী লীগে থাকলে বেটার হতো, ওই কারণেই চ্যালেঞ্জ বলছি না। আমি বলছি যে আওয়ামী লীগ হচ্ছে কাল্ট ভিত্তিক একটা পলিটিক্যাল পার্টি। মানে এটা ঠিক বিএনপির মতো একেবারে ভেরি কি বলে রিল্যাক্সড মানে পলিটিক্যাল পার্টি না। রিল্যাক্সড ইন আ ওয়ে, আমরা কিন্তু আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের ব্যক্তিগত মানে ধর্মীয় বিশ্বাস, এইগুলো কিন্তু আমাদের দলের সাথে কোনোদিন অ্যালাইন করিনি। বিএনপি এটা আমাদের উপরে চাপিয়েও দেয়নি। আমার যেটা জাতিসত্তা, আমার যেটা ধর্ম, আমার যেটা পার্সোনাল প্র্যাকটিস, এটা আমার, এটা রেজিমেন্টেড পার্টি না। যেমন বাংলাদেশ জামাত ইসলাম একটা রেজিমেন্টেড পার্টি। এই পার্টিতে ঢোকা মানে হচ্ছে হোল লাইফস্টাইল উইল বি আন্ডার আ স্পেসিফিক মানে কি বলে এটাকে, স্পেসিফিক মানে স্ট্রাকচার, সেটার মধ্যে আসতেই হবে, সিলেবাসের মধ্যে। হ্যাঁ, এখন শুধু মেধাবী, আমরা শুধু মেধাবীদের দিয়ে কাজ করি না। আমরা মেধাবী, অমেধাবী, দুষ্টু, বদমাস, ভালো, সব লোকই আমাদের লোক। এই কারণে আমাদের পার্টিটা রিল্যাক্সড। আমার দিনে আমার ব্যবসা বাণিজ্যটা কি, আমার ব্যক্তি জীবনে আমি কাকে বিয়ে করছি, আমার সন্তান আমি কোনভাবে বড় করছি, এটা স্বাধীনতা আছে। এই ধরনের রিল্যাক্সড পলিটিক্যাল পার্টির আরেকটা ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। কিন্তু আওয়ামী লীগের একটা কোর পাওয়ার হচ্ছে তার যে কাল্ট ভিত্তিক সাপোর্ট। আমি জানি না, আমি খুব ছোটবেলায় এটা দেখেছি, আমরা একটা কথা বলতাম যে কোনো একটা ভোট কেন্দ্রে যদি 330টা ভোট আওয়ামী লীগের থাকে, কোনো একটা ভোট কেন্দ্রে যদি 330টা ভোট আওয়ামী লীগের থাকে, 330টা না হলেও 329টা কাস্ট হয়, 328টা কাস্ট হয়। কোথাও যদি 1700 ভোট বিএনপির থাকে, 900, 950, 1000 কাস্ট হয়। এরা ধরে নেয় ওরা তো দিবে, আর 5 জন আছে না, ও তো যাচ্ছে। রিলিজিয়াসলি নায়রে এসে মেয়েরা আওয়ামী লীগে ভোট দিতে আমি দেখেছি আমার ছেলেবেলায়। ফলে আমি জানি যে একটা কোর সাপোর্ট তাদের অলওয়েজ আছে। এইবার এই সাপোর্টটা সুইং করবে। এইবার এই সাপোর্টটা যখন সুইং করবে, তখন বিএনপির যে গড়পড়তা ভোট, তার যে নিজস্ব ভোট, এই সাপোর্ট যদি থোক ধরে কোথাও চলে যায়, মানে পুরোটাই, কোন দিকে যাওয়ার সম্ভাবনা আছে মনে হয়? এটা তো ডিপেন্ড করে আসলে, ওইটা তো প্রার্থীর উপরে অনেকখানি নির্ভর করে। এবং দল হিসেবে তো আমি জামাত ইসলামীকে খুবই উদার হস্ত দেখছি, এটা এমব্রেস করার জন্য তারা রেডি হয়েই আছে। কারণ কেবলমাত্র এই ভোটটাই তাদের ভোটের মাঠের সমীকরণ বদলে দিতে পারে। সার্ভে যাই বলুক না কেন, ডেফিনেটলি তারুণ্যের একটা পছন্দ আছে, কিন্তু আরবান তারুণ্যকে যদি গোটা দেশের তারুণ্য ধরা হয় তাহলে ভুল হবে। সেই দিন আমার সামনে একজন একটা সার্ভে, মানে আমরা একটা জায়গায় ছিলাম, একটা সার্ভে নিয়ে কথা হচ্ছিল, সেখানে আরবান ইয়থের উপরে তারা সার্ভে করেছেন। এখানে প্রায়োরিটি তারা কি চায় তরুণরা, 1 নম্বরে এসেছে সংস্কার, 2 নম্বরে এসেছে ইকোনমিক্যাল রিফর্ম এবং কর্মসংস্থান, 3 নম্বরে যে এসেছে সম্ভবত এডুকেশন। আচ্ছা, আমি ওনার স্যাম্পল সাইজ ওয়াজ গুড, অলমোস্ট 10,000। আমি জিজ্ঞেস করলাম যে এই সার্ভেটা কি আপনারা রিমোট এরিয়ায় করেছেন? এই রিমোট এরিয়ার রিয়ালিটিটা ভিন্ন মামন। রিমোট এরিয়াতে রাজনৈতিক দলের ছত্র ছায়ায় থাকতেই হবে। এটা বাংলাদেশের সরকারের যে লজিস্টিক বা আমাদের যেটা সম্পদ, আমাদের সেই সম্পদের সুষম বন্টন নাই। এই সম্পদের সুষম বন্টন নাই বলে আমরা যখন গ্রামাঞ্চলে চলে যেতে থাকি, রাজনৈতিক দলগুলো তখন হয়ে ওঠে, তাদের চ্যানেলগুলো হয়ে ওঠে ওই সম্পদ অ্যাক্সেস করার একটা ওয়ে, যেটা হতে পারতো ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ কিংবা সোশ্যাল সিকিউরিটি যে দেশগুলোতে আছে। ফলে শহরের একজন তরুণ যত নির্ভয়ে তার মতামত দিতে পারেন, আমরা যত রিমোট এরিয়ায় যেতে থাকবো, 1 নম্বর প্রায়োরিটি সেখানে হয় ইকোনমিক্যাল রিফর্ম এবং কর্মসংস্থান। কারণ সে একটা ইমিডিয়েট বেনিফিট তার দরকার। ইমিডিয়েট বেনিফিট করতে হলে ইমিডিয়েট বেনিফিট ইকোনমিক্যাল রিফর্ম ছাড়া এবং কর্মসংস্থান ছাড়া তো সম্ভব না। আমার ভোটারদের একটা খুব বড় অংশ, ধরে নাও যে আমি নির্বাচনে নমিনেশন পেয়েছি, আমি নির্বাচনে দাঁড়িয়েছি, আমি প্রার্থী, একটা খুব বড় অংশ আমাকে ভোট দিতে চাইবে কারণ তারা চাকরি চায়। একটা বড় অংশ আমাকে ভোট দিতে চাইবে যে কোনো মূল্যে কর্মসংস্থান চায়। একটা বড় অংশ আমাকে ভোট দিতে চাইবে তারা পড়াশোনার একটা নিশ্চয়তা চায়। নারীদের এরপরে আসবে স্বাস্থ্য। আমাদের কিন্তু স্বাস্থ্য অনেক পরে আসে। সাধারণ মানুষের যখন কনসার্ন আমরা নেই, ওরা 3 বা 4 ফেলে দেয় স্বাস্থ্য। যদিও বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় একটা মানুষের অলমোস্ট আমার মনে হয় 1/3 অফ দেয়ার আর্নিং কিন্তু চলে যায়
সাধারণ স্বাস্থ্য মেনটেন, মানে যাদের রোগ আছে তাদের, এবং যাদের সিরিয়াস রোগ আছে দেউলিয়া হয়ে যায় তারা এই শুধুমাত্র চিকিৎসা করাতে যায়। তারপরেও মানুষের টপনচ কনসার্ন কিন্তু এটা না। তো এটা এত কিছু বলার কারণটা হচ্ছে যে আমরা যখন বলি যে ড্রাস্টিক্যালি বদলে যাবে, ওটা সম্ভাবনাটা কম। সংস্কার বিএনপিকে ছাড়া সম্ভব না, এমন একটা কথা আপনি বেশ কয়েকদিন আগে বলেছেন। বিএনপি আসলে সংস্কারের কোন বিষয়গুলো নিয়ে ভাবে এবং কেন মনে করে বিএনপি একমাত্র সংস্কারের না, পথ হতে একমাত্র পারে? তো আমরা বলিনি এটা, এই জায়গায় এটা কবে বলেছি? এটা বলেছি যে আমরা সবচেয়ে আগে যদি সংস্কার নিয়ে কথা আসে 2016-17, এখন যারা অনেক বেশি সংস্কার নিয়ে কথা বলছেন তাদের বাবা মারা তখন অধিকাংশের বাবা মাই তৎকালীন সরকারের উন্নয়নের বুলিতে বুঁদ হয়েছিলেন। তারা নিজেরাও বাংলাদেশের উন্নয়ন নিয়ে খুবই মানে গর্বিত ছিলেন, সেটার অংশগ্রহণ, সেটার একটা পার্ট হওয়ার চেষ্টা করেছেন। ওই 2016-17-তে যে আমরা 16-তে প্রথম আমরা সংস্কার নিয়ে কথা বলি, কারণ অলরেডি তখন চোখে দেখা না গেলেও, যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার পরিচালনা করে এসেছে, ইনস্টিটিউশনাল যে এক ধরনের ভাঙন শুরু হয়ে গেছে এবং খুব দ্রুত একটা ডেক্লাইনিং পজিশনে যাচ্ছে, এটা কিন্তু দেখা গেছিল বলে আমরা প্রথম যখন ভিশন 2030টা মানে প্রকাশ হয় 2016-তে, তখন এটাও কিন্তু অলমোস্ট 1-1.5 বছর সময় লেগেছে। এবং এখানে কিন্তু প্রত্যেকেই মানে এর আগে বিভিন্ন সংস্থা, বিভিন্ন মানে ডিপার্টমেন্টের সচিব, তারপরে বিভিন্ন বিষয় বিশেষজ্ঞরা, অসংখ্য মানুষের পরিশ্রমের ফল এটা। আমরা তখন ক্লার্ক ছিলাম, কারণ আমাদের রাজনীতিতে অনেক আর্লি, যে আমরা অনেক সময় নোট নিয়েছি, অনেক সময় টাইপিংয়ে হেল্প করেছি। ভিশন 2030 আমি এটা খুব প্রাউডলি বলি যে এমনকি ওইটার যারা কাগজ বয়েছে তাদেরও এটা আসলে প্রাউড হওয়া উচিত। ইটস এ ওয়ান্ডারফুল ডকুমেন্ট। আমার জানা নাই যে তোমার সুযোগ হয়েছে কিনা, চোখ বুলিয়ে দেখবা। এখন যে রিফর্মগুলোর এরপরে তো ইউ অল নো অ্যাবাউট 31 পয়েন্ট, যেটা প্রথমে ছিল 27 দফা। এরপরে যখন সবগুলো মানে আমাদের যুগপৎ আন্দোলনরত যে দলগুলো তাদের সাথে এক জায়গায় হয়ে তাদেরও অসংখ্য ইনপুট এখানে আছে, তারপরে আমরা 31 দফা যে ঘোষণা করা হয়। এখন যখন আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে বলি, সরকারের 2বার মেয়াদের কথা বলি, প্রধানমন্ত্রীর, এগুলো সবই 31 দফায় আছে। এবং আরো অসংখ্য বিষয় আছে। এটা ডেফিনেটলি আরো কিছু নতুনও আছে এখানে। নতুন এই যে বর্তমান সংস্কার প্রস্তাবনা অবশ্যই অনেক কিছু নতুনও আছে। আমি এইটা বলি এই জন্য, দুটো রিয়ালিটি মেনে নিতে হবে। সেটা হচ্ছে যে যতই সংস্কার প্রস্তাবনা আমরা একমত হই, জুলাই সনদ মানে যেভাবেই সই করি না কেন সবাই, এটার বাস্তবায়ন করবে হচ্ছে সংসদ, পরবর্তী সংসদ। সেখানে বিএনপির আসন সংখ্যা এত অল্পও হবে না যে এই সংস্কার বাস্তবায়নে সে কোনো রোল প্লে করতে পারবে না। বুঝতে পেরেছি। নির্বাচনে একটা প্রসঙ্গে আপনি কয়েকদিন আগে বলেছেন যে নির্বাচনে যে 1.5 লক্ষ মতন পুলিশ মোতায়েন করা হচ্ছে সেটাই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, আরো বেশি বাড়ানো উচিত। এটা আপনার কেন মনে হয়? আমরা তো দেখছি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার জন্য বদ্ধপরিকর। আপনার কেন মনে হয় নির্বাচন সুষ্ঠু সম্ভব না পুলিশ মোতায়েন দ্বিগুণ না করা পর্যন্ত? আমার মনে হয় যে আর সুযোগ ছিল এখানে। আনএমপ্লয়মেন্টের তো শেষ নাই। দ্বিতীয়ত আমাদের যে 1.5 লাখ, মানে যে 1.5 লাখ না, এখন যে সংখ্যা, আর ওনারা কিন্তু নিয়োগ দিচ্ছেন, পুলিশে কিন্তু ব্যাপক নিয়োগের মধ্যে হয়েওছে। আমি বলতে চাই, আমি যখন এটা বলেছিলাম তখন সম্ভবত যেই পরিসংখ্যানটা ছিল তার অ্যাটলিস্ট দ্বিগুণ তো হওয়াই উচিত। 20 কোটি লোকের দেশ, 20 কোটি লোকের দেশ, এখানে কতগুলো ভুলে যায় 300 আসনে, মোট এক একটা আসনে মানে ভোট গ্রহণের যে বুথ, এটা কয়টা? অসংখ্য, মানে একজন করেও তো নিয়োগ দিতে, পুলিশ আছে, আনসার আছে, এটা কিন্তু মিক্স একটা ইয়ে হবে। কিন্তু এখন যাদেরকে নিয়োগ দেওয়া হবে, ধরে নিচ্ছি তারা আওয়ামী ডিএনএ টেস্ট করা লোক হবে না বলে আমরা প্রত্যাশা করি। কারণ আমাদের সমস্যা হচ্ছে যে এই পুলিশ বাহিনীর মানে আমি সবাইকে দোষারোপ করি না, এটা প্রায় পুলিশ বাহিনীর পক্ষ থেকেও বলা হয় যে আপনারা সবাই কয়েকজনের কারণে সবাই, কয়েকজন ছিলেন না, তারা কিন্তু অসংখ্য মানুষই ছিলেন। আমরা দিনের পর দিন এই নির্যাতনের মুখোমুখি হয়েছি। গোটা বাংলাদেশ জুড়ে তরুণরা যে নির্যাতনের সম্মুখীন হয়েছে, এটা কয়েকজন পুলিশ মিলে করেনি, হাজার হাজার পুলিশ মিলেই করেছে। তারা নির্দেশনা মেনেছে। কিন্তু এটাও কি একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর নয় যে ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ড থেকে যখন একজন পুলিশ আনা হয়, তার তো নির্দেশনাও দরকার হয়নি। যে ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ডের যে পুলিশ, এটা তো তার ইনবিল্ট। সে এসপি এই যে ইয়েগুলোতে সরাসরি নিয়োগ তো, তাই না? ইনারা তাদের
একটা সুনির্দিষ্ট রাজনৈতিক বিশ্বাসের কারণে পিক করা হয়েছে তাদেরকে সুনির্দিষ্ট দায়িত্ব পালনের জন্য। কাজে ওনাদের কতজনকে আসলে আমাদের এখান থেকে এই পুলিশ বাহিনী থেকে স্যাক করা হয়েছে, কিংবা কতজন অভিযুক্ত হয়েছেন আসামি হিসেবে, তোমার কাছে কি পরিসংখ্যান আছে? আমার কাছে নাই। যেহেতু নাই, এবং যেহেতু এটা নিয়ে খুব বেশি কথা বলা হয় না, বারবার আমাদেরকে বোঝানো হয় যে পুলিশকে ডিমোরালাইজ করবেন না। ডিমোরালাইজ করতে চাই না আমরাও, বাট উই ওয়ান্ট রিকনসিলিয়েশন। আমরা চাই যে প্রপার বিচারিক ব্যবস্থায় যারা নির্দোষ তারা মুক্ত হয়ে যান। যারা নির্দোষ, যারা এটার মধ্যে ইনভলভ হননি, শুধুমাত্র হুকুমের খাতিরে, মানে আদেশ মানার খাতিরে আদেশ মেনেছেন, তাদেরকে আমরা আলাদা করতে চাই তাদের সাথে। যারা নির্বিচারে পিটিয়েছেন, একটা শিশু, একটা মানে তরুণ বা একজন তরুণীর গায়ে যাদের ব্যাটন উঠতে দ্বিধা হয়নি, তাদের আলাদা করতে চাই। তো আমরা, এটা টাফ জব মামুন, এটা আরো কঠিন হয়ে যাবে নির্বাচনের পরে। কাজে আমি যখন বলেছিলাম তখন আমার যেটা বক্তব্য ছিল যে একটা গ্রুপ অফ ফ্রেশ ব্লাড ঢুকে যায় পুলিশের মধ্যে, যারা নন পার্টিজান, যাদেরকে আমরা তাদের দায়িত্বের জন্য তাদের যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিব, এই হিসেবে তখনকার কথাটা বলেছিলাম। এখন ইট ইজ দে অলরেডি অ্যাকচুয়ালি অ্যাপয়েন্টেড মেনি। আমার ধারণা এটা প্রসেসেও আছে, আরও কিছু হয়তো নির্বাচনের আগে আরও সংখ্যাটা আরও বৃদ্ধি পাবে। আর অন্তর্বর্তীকালীন সরকার বারবারই বলেছেন যে নির্বাচনটা তারা খুব ভালোভাবে করবেন। এটা তার একক চাওয়া বা ইন্টেনশনের ওপর মানে যথেষ্ট না এটার জন্য। বা এই প্রসঙ্গে একটু অ্যাড করতে চাই, বিএনপি কি সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে কনফিডেন্ট কিনা? আপনাদের মনে কোনো দ্বিধা আছে কিনা যে সুষ্ঠু নির্বাচন হবে না, বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলেও হতে পারে? ঘরপোড়া গরু আমরা, সিঁদুরে মেঘ দেখলে একটু ভয় তো লাগেই। হ্যাঁ, একবার তো না, বাংলায় গোটা জাতিই তো তাই। যে কোনো মানুষকে রাস্তায়, আমি না হয় অ্যাক্টিভিস্ট, যে কোনো মানুষকে রাস্তায় যে মামুন, যদি তুমি সেম কোশ্চেনটা করো, আউট অফ 10 7জনই বা 6জনই বলবে কে জানে 100 ভাগ কি করতে পারবে নির্বাচনটা। রিজনটা হলো যে আমাদের অভিজ্ঞতাটা এত নেগেটিভ হয়ে গেছে। 3-4টা নির্বাচন এতটাই নেগেটিভ অভিজ্ঞতা আমাদের মধ্যে দিয়েছে। সবচেয়ে বড় দুর্ভাগ্য দেখো, 35 বছর বয়সেরই 6.5 কোটি ভোটার নাকি এবার প্রথমবার মতো ভোট দিবে। হ্যাঁ, এটা কতখানি অস্বাভাবিক। 35, কারণ কয়টা ভোট গেল এর মধ্যে? এই জিনিসটাই বলে যে নির্বাচন আসলে, এই 35 যার বয়স হয়ে গেছে, তিনি কি এবার একবারও ভাবছেন না যে আসলেই কি ভোটটা যে এবার দিতে পারবো? একবার হলেও কি তার মনে আসছে না? আর রাজনৈতিক দল হিসেবে তো আমরা নানা ধরনের ষড়যন্ত্র দেখছি চারপাশে, এমন বহু কিছু দেখছি যেখানে শঙ্কিত হওয়ার সুযোগ আছে। কিন্তু তার মানে কি এই যে আমরা ভাবছি যে ভোটটা সুষ্ঠু হবে না? মোটামুটিভাবে মোটা দাগে সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট একটা ভালো রেজাল্ট বের করে আনার জন্য। সবচেয়ে বড় কথা যেটা, যে অনেকে বলে যে এই সেম প্রশাসন যেটা নিয়ে আপনি প্রশ্ন তুলছেন, সেই একই প্রশাসন কিভাবে এবার নন পার্টিজান রোল প্লে করবে? হয়তো 100 ভাগ পারবে না, কিন্তু এই প্রশাসন যারা সিরিয়াস রকম, যাদের মধ্যে দলীয়করণ ছিল, তাদের তো আমব্রেলাটা নাই। তাদের যে সবচেয়ে বড় ইমিউনিটি স্পেস, যে তারা যে ভোট রিগ করে এনে দিলে তারা যে রিওয়ার্ডটা পেত, তার তো সুযোগই নাই। ভোট রিগিং ধরা পড়লে এবার সাধারণ মানুষও কিন্তু ছেড়ে দেয়। মানুষের প্রকৃতিটাই কিন্তু একটু বদলে গেছে। মানে 5ই আগস্ট বা 36শে জুলাই পরবর্তী মানুষের মানসিকতাটা এমন দাঁড়িয়েছে, তুমি রাস্তাতেও দেখবে, যেটা আমার অভিজ্ঞতা, এরা আর কোনো কিছু মেনে কিন্তু চলে যাচ্ছে না। মোটামুটিভাবে বেশ শক্ত হয়ে দাঁড়াচ্ছে, মানে যে কোনো ইভেন পেটি ইস্যুতেও খুবই খুবই মানে কি বলবো, খুবই তুচ্ছ বিষয়গুলোতেও কেউ তার স্ট্যান্ডটা না নিয়ে সরছে না। ভোট যখন এবার দেবে মানুষ, মোটামুটিভাবে 60-65 ভাগ ভোট আশা করছি, 70 ভাগও যদি হয়, লেটস সে 60 ভাগ, মানুষ এবার ভোটটা বুঝেও তো নেবে। মানুষ এবার আমাদের লাগবে না, রাজনৈতিক দলগুলো তো অফকোর্স চেষ্টা করবে, কিন্তু ভোট দিতে পারার সবচেয়ে বড় শক্তিটা এইখানে যে একটা এলাকার মোটামুটিভাবে সবাই জানে কারা কারা ভোট দিয়েছে, যারা ভোট দিয়েছেন তারাও জানেন। কাজে কোনো রকম এদের এইবার টেন্ডেন্সি থাকবে না যে এটা ঘরে যে বসে আমি রেজাল্ট শুনবো। এইবার এটা আমার মনে হয় না সাধারণ লোক ভাবে। রাজনৈতিক দলগুলোর বরং অপোজিট ওয়েতে চেষ্টা করতে হবে যেন এরা উত্তেজিত না হয়ে ওঠে। প্রতিটা দলকেই তার প্রচেষ্টা থাকতে হবে। আপনি যেহেতু বিএনপি মিডিয়া সেলের সদস্য, আমি একটু এই প্রসঙ্গে আসতে চাই যে পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করার ক্ষেত্রে মিডিয়ার অনেক বড় একটা ইনফ্লুয়েন্স আছে। এটা শুধু আমাদের দেশে না, সব দেশেই। এবং আমাদের দেশে মুক্ত গণমাধ্যমের চর্চা আসলে সেভাবে নাই বললেও চলে। এবং আমরা তথাকথিত একটা কথা বলি যে এখন যে সময়টা আমরা পার করছি, এটা আগের যে কোনো সময়ের চাইতে হচ্ছে বেটার, গণমাধ্যমগুলো স্বাধীন।
আবার এই অভিযোগটাও আসে যে গণমাধ্যমগুলো সবসময় বিএনপিকে নিয়ে একটা মিডিয়া ট্রায়ালের টেন্ডেন্সিতে ভোগে সবসময়। আমরা ডাকসু ইলেকশনের সময় দেখলাম যে সকালবেলা একটা মিডিয়া ট্রায়াল হলো ছাত্র দলের ভিপিকে নিয়ে, এবং সেটা বেশ প্রমিনেন্ট মিডিয়ায় এটা করেছে। তাহলে বিএনপি মনে হয় একমাত্র একটি দল যারা একদম স্বনামে একটা মিডিয়া সেল রেখেছে, যে তারা আমাদের মিডিয়া সেল কন্ট্রোল করবে এবং একটা বোর্ড। তারপরেও কেন মনে হয় যে বিএনপির এগেনস্টে মিডিয়া ট্রায়াল গুলো হয়, বা বিএনপি মিডিয়া ন্যারেটিভ তৈরিতে কি কিছুটা ব্যর্থ কিনা? মিডিয়া ট্রায়াল কেন হয় ওটা একটু পরে বলি। প্রথমত এই জায়গাটায় ন্যারেটিভ বিল্ড আপে আমাদের ব্যর্থতা আছে কিনা, কিছু ব্যর্থতার দায় আমাদের স্বীকার করতেই হয়, তবে রিলেন্টলেসলি আমরা এটা নিয়ে কাজ করছি। বিষয় হচ্ছে যে ন্যারেটিভ বিল্ডিং যেটার বিরুদ্ধে আমরা লড়ছি ওটা ছিল প্রাতিষ্ঠানিক ন্যারেটিভ বিল্ডিং। স্কুল কলেজের বই খাতা থেকে, মানে বই থেকে, পাঠ্যপুস্তক থেকে ওই ন্যারেটিভ বিল্ডিং শুরু হয়েছে। ওই পুস্তক, সুশীল সমাজ এবং মূল ধারার গণমাধ্যম প্রত্যেকেই এই ন্যারেটিভ বিল্ডিংয়ের পার্ট হয়েছে। বিএনপি মিডিয়া সেলের কাজ কিন্তু এই সেলের কাজ কিন্তু এটা নয় যে তারা সবগুলো মিডিয়াকে কন্ট্রোল করবে। বিএনপি প্রথমত মিডিয়া কন্ট্রোল বিষয়টা বিশ্বাসই করে না। মিডিয়া তার স্বাধীনতা নিয়ে কাজ করুক, অপস্বাধীনতা নয়। এটা হচ্ছে মিডিয়ার কাছে আমাদের চাওয়া। আমাদের মিডিয়া সেলের কাজটা স্রেফ একটা ব্রিজ রাখা, স্রেফ যোগাযোগ রাখা, কিংবা যেটা অপসাংবাদিকতার খুব বৃহৎ একটা, মানে আমার মনে হয় এখন পর্যন্ত সবচেয়ে ওয়ার্স্ট কেস ছিল মিটফোর্ডের হত্যাটা। মিডিয়া ট্রায়াল যদি বলি, এত জঘন্য মিডিয়া ট্রায়াল হয়নি। এবং এরপরে বোধহয় সেকেন্ড ওয়ার্স্ট হচ্ছে এই বর্তমান সময়ে আমাদের সম্মানিত চেয়ারপারসনের শারীরিক অসুস্থতাকে কেন্দ্র করে আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফিরে না আসাটাকে যেভাবে তার ম্যাডামের স্বাস্থ্যগত বিষয়টাকে সাপ্রেস করে এটাকে আপ করা হলো, এইটাকে বলে মিডিয়া ট্রায়াল। বিএনপি এটা সবসময় এটা স্বীকার। বিএনপি দল হিসেবে বুদ্ধিজীবী এবং মানে আমি বলবো সাংস্কৃতিক অঙ্গন, মানে যেটা বাংলাদেশে এক্সিস্ট করে এবং মূলধারার মিডিয়ার একটা বড় অংশের কাছে ব্রাত্য একটা শব্দ আছে বাংলায়, মানে অচ্ছুত। খুব খুব ছোট একটা মানে খুব সাধারণ একটা কাজ একটা অন্য দলের যেভাবে হাইলাইটেড হয়, আমি সারা জীবন যদি এটা বিএনপি একই কাজ হিস্টোরিক্যালি আরো 20 বছর ধরে করছে, ওটা কিন্তু কোনো মিডিয়ায় উঠে আসে না। এটার অনেকগুলো কারণ থাকতে পারে। তার প্রধানতম কারণ বিগত বছরগুলোতে যেটা ছিল সেটা হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একমাত্র শক্তি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য এবং বাংলাদেশি জাতীয়তাবাদকে ধারণ করার জন্য। এনসিপি আসার আগের কথা বলছি, এনসিপি ডেফিনেটলি বাংলাদেশি জাতীয়তাবাদ নিয়ে এসেছে। জামাতে ইসলামীও বলে, তারাও তাই বলে। এখন যেটা হয়েছে সেটা হলো যে কোনোভাবে বিএনপির মানে এখনকার যে মানে ম্যাডামকে নিয়েও কিন্তু বহু কিছু ঘটেছে। 2015 আমি মনে করিয়ে দিই, ম্যাডামের ছেলে যখন ডেড বডি আসলো দেশে, তারা আগেই বোধ হয় না সেই দিনই তৎকালীন প্রধানমন্ত্রী যে একটা নাটক করেছিলেন তাকে দেখতে যাওয়া, এটা কেন করেছিলেন? কারণ গোটা বাংলাদেশের মধ্যে একটা সহানুভূতি তৈরি হয়েছিল বেগম খালেদা জিয়াকে নিয়ে, তার পুত্রকে কেন্দ্র করে। কিন্তু সেদিনের টকশোগুলো এখনো রেকর্ড থাকার কথা। যদি সবগুলো একটু চেক করা হয় তাহলে দেখা হবে তাদের টকশোর বিষয়বস্তু ছিল ঢুকতে দিলেন না কেন, কতখানি সামাজিকভাবে তার আমাদের সম্মানিত চেয়ারপারসনের সামাজিকতা কত কম, তার ভদ্রতা কত কম। একজন মা যিনি সন্তান হারিয়েছেন তাকে নিয়ে কোথাও কোনো আলোচনা নাই, আলোচনা চলছেই হলো কিভাবে তিনি সামাজিকতা রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। ইউ সি দ্য পয়েন্ট। কোথায় হারিয়ে গেল কুকুর রহমান? কারো আলোচনাতে উঠে আসা কোথায় হারিয়ে গেল? কুকুর রহমানের মৃত্যু তো সহজ বিষয় ছিল না, এটাও তো এক ধরনের হত্যাকাণ্ড। তাকে তো অলমোস্ট মৃত্যুর পথযাত্রী হিসেবেই কিন্তু তাকে তখন যখন মালয়েশিয়ায় যান তার আর কোনো শারীরিক মানে দীর্ঘজীবী হওয়ার কোনো সুযোগই ছিল না। এও তো হত্যাকাণ্ড, তাই না? এইটা তারপরে বেগম খালেদা জিয়ার যে মানসিক অবস্থা, এগুলার কিন্তু কোনো আলাপ হয়নি। আমি ইদানিং যখন টকশোতে যাই, প্রায় যখন আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা উঠে আসে, গতকালকেও আমি আনফর্চুনেটলি অনেকগুলো টকশো করেছি, সেখানে প্রতিটাতেই আমার সেম কথা। আমার একটা কথা এখানে সবসময় মনে হয় যে লেট আস স্পিক অন বেগম খালেদা জিয়া।
মা ছেলে হিসেবে তারেক রহমান তার মায়ের প্রতি মানে তার মায়ের এই অসুস্থতায় যে সাফারটা করছেন, তুমি বা আমি সেটা কিন্তু ভাবতেও পারছি না। কারণ আমাদের অ্যাটলিস্ট আমাদের মায়ের অসুস্থতায় তাকে দেখার সুযোগ হয়েছে। বিষয়টা এমনও নয় যে তিনি কানেক্টেড নন, তার মায়ের প্রতিটা হেলথ ইস্যুতে তিনি কানেক্টেড, একেবারে ওতপ্রোতভাবে। এই যে জেল থেকে বেরিয়ে আসার পর একবার তো তাকে হাসপাতালে যেতে হয়নি, প্রতিবার এই তারেক রহমান দম্পতি, যেহেতু ডক্টর জুবেদা রহমান নিজেও খুব সফল ডাক্তার, কার্ডিওলজিস্ট, তিনি নিজেও কিন্তু বোর্ডে সবসময় থাকেন এবং প্রথম এমন কোনো সিদ্ধান্ত হয় না যেটা তারা ইনফর্মড না, বা এমন কোনো সিচুয়েশন নাই তিনি শুধু শারীরিকভাবে হয়তো নাই। কিন্তু আবারও তুমি যদি খেয়াল করো এখনকার রাজনৈতিক ক্যাম্পেইনগুলো, এগুলো রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য অনেক সময় অনেক অস্ত্র মানুষের হাতে আসে, কিন্তু তোমার রাজনৈতিক শিষ্টাচার এবং শালীনতা বলে দিবে তুমি কোনটাকে ধরতে চাও। এটা এতটা সেন্সিটিভ ইস্যু, এটা নিয়ে নোংরামি না করলেও পারতো। কিন্তু আমি দেখি সোশ্যাল মিডিয়ায় সহ বিভিন্ন পত্রপত্রিকায় এই ধরনের অনেক কথা উঠে এসেছে। রিয়েলিটি হচ্ছে যে এটা বেগম খালেদা জিয়া মা এবং তারেক রহমান সন্তান, ইনারা দুইজনে তার আমাদের সমিতি চেয়ারপারসন জানেন যে তারা এই মুহূর্তে আসতে পারছেন না, এবং তোমার আমার চেয়ে অনেক ভালো জানেন কেন আসতে পারছেন না। এটা তারা দুইজন জানেন এবং আমরা ওই জায়গাটাই রেখে দিই। কিন্তু এটা যতটা সহজে আমি বললাম তত সহজ কিন্তু তুমি যদি ফেসবুক খোলো তুমি দেখবে এত সহজ না বিষয়টা। বহু কথোপকথন হচ্ছে, এগুলাকে বলে হচ্ছে মিডিয়া ট্রায়াল। এই মিডিয়া ট্রায়ালকে মানে এগুলো তো বড় ধরনের, এবং আমি এই যে স্পেসিফিক মিডিয়া ট্রায়াল যেটা আমি এখন বললাম, এইটা নিয়ে যেমন বাংলাদেশ জামাত ইসলামের আবার সিনিয়র নেতারাও কথা বলেছেন। এত অরুচিকর বিষয়টা, যে মানে এত অরুচিকর যে এটার আমার ব্যাখ্যা, এটাকে আমার কাউন্টার করতেও ভালো লাগে না। তুমি কতটুকু নিচে নামবে এটা আসলে তোমার চয়েস। রাজনীতি তুমি চাইলে একটা আমার বাবা রাজনীতি করে এসেছেন, রাজনীতির খুব চমৎকার কিছু সৌন্দর্যও আছে সারা জীবন মনে রাখার মতো। আমি এই প্রসঙ্গে তোমাকে মনে করাই, জওহরলাল নেহরু যখন ভারতের প্রধানমন্ত্রী, ওই সময় একে ফিরোজনুন ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। উনি একটা গভর্নমেন্ট ভিজিটে গিয়েছিলেন ভারতে, একে ফিরোজনুন সস্ত্রীক। তিনি যখন ফিরে যাচ্ছেন একে ফিরোজনুন, জওহরলাল নেহরু অ্যাজ আ মানে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, উনি সি অফ করতে গেছেন এয়ারপোর্টে। মিসেস নুন যখন উঠছেন শু পড়েছেন, শুটা খুলে গেছে পা থেকে। You know what মানে the then Prime Minister of India did? He helped that lady to wear that shoe. এইটাকে যদি রাজনৈতিক সৌন্দর্য আমরা না বলি তাহলে রাজনৈতিক সৌন্দর্য কোনটা? এটাকে যদি সভ্যতা না বলি তো সভ্যতা কোনটা? তাহলে আমরা 5ই আগস্টের পরে 36শে জুলাইয়ের পরে যে বাংলাদেশ নিয়ে কথা বলতে চাইছি, নোংরা বাংলাদেশ তো চাইছি না আমরা তো ওই সেম কথা। তোমার কি মনে আছে যে এর আগেও যখন ম্যাডাম খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, সেইবারও তার ওই যে ব্লিডিং বন্ধ করা যাচ্ছিল, ইন্টারনাল ব্লিডিং খুবই হচ্ছিল ওই সময়, সেই সময়ের প্রধানমন্ত্রীর দমভক্তি, তার ছেলে কোথায় আসে না কেন, সেম টোনটা তোমার কি ডাজ ইট রিং এনি বেল? এটাই কানেক্টেড। মানে এই একই কথা আমি তো ফ্যাসিস্ট হাসিনার কথা আর কারো মুখে শুনতে চাইছি না, আমি তো ওই টোনটাই আর চাই না, আমার জন্যও না, অন্য কোনো রাজনৈতিক দলের জন্য না। আমি নিজেও বলবো না, আমি প্রত্যাশা করব। দেখো, যখন আমরা গ্রাসরুটে নেমে যেতে থাকি, মানুষের যত নিচে নামতে থাকবে তুমি, এডুকেশনের বিষয় আছে, বেড়ে ওঠার বিষয় আছে, ম্যানার্সের বিষয় আছে, যত নিচে নামবে তখন একটু লাগাম ছাড়া মানুষ হয়েই যায়। কিন্তু টপ লিডারদের কথোপকথন হতে হবে অনুকরণীয়, এটা জরুরি। তো এই জিনিসটা অনেক কিছু ফেল করেছি, এই 5ই আগস্টের পরে অনেক কিছু অ্যাচিভও করেছি। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে সবচেয়ে বেশি ফেইলিয়ার কোনটা মনে হয়, তা আমার মনে হয় আত্মসমালোচনার জায়গায় আসবো। হ্যাঁ, আমার মনে হয় যে আমরা রাজনৈতিক পরিবেশটাকে খুবই কলুষিত করে ফেলেছি। বিএনপি 16 বছরের নির্যাতিত দল, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু বিএনপির বিরুদ্ধে অনেক অভিযোগও আছে, সমালোচনার ঊর্ধ্বে আসলে কোনো রাজনৈতিক দলই না। আবার আপনাকে যদি এটাই বিএনপি রিলেটেড, এটাই আমার লাস্ট প্রশ্ন, এরপর আমি আপনার গল্পে ফেরত আসবো। একটু যদি আত্মসমালোচনা করতে বলি ছোট ছোট 3টা পয়েন্টে, বিএনপির কোন 3টা জিনিস পরিবর্ধন বা সংশোধন করা উচিত, যেটা তাদেরকে বড় দল হিসেবে সামনে আরো মানুষের কাছে রিলায়েবল করে তুলবে? এবার আমি তোমাকে একটা নীতির কথা বলি। আমি বিএনপির একজন সদস্য হিসেবে এখানে বসে যদি তোমাকে পরিবর্ধন বা সংযোজনের কথা আলোচনা করি, এটা সঠিক হয় না। এটা আমার দলীয় ফোরামে বলাটাই উত্তম।
তবে আমার খুব ভালো লাগবে সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেখতে, যেখানে অনেক মানে স্মার্টলি পলিটিক্সটা সবাই করবে। পলিটিক্সটা পুরনো দিনের রাজনীতি আসলে নাই তো। আমাদের একটা খুব বড় অংশ, সমাজের একটা খুব বড় অংশ এখন তরুণ, এখন সারা বিশ্ব হাতের মুঠায়, গ্লোবাল ভিলেজে বসবাস করি আমরা। এই আমাদের একেবারে মাঠ পর্যায়ের নেতাকর্মীরাও গ্লোবাল পলিটিক্সটা অ্যাওয়ারনেস, তুমি জানো যে গ্রামে যখন যাবা দেখবে যে তারা সমস্ত কিছু দেখে, প্রতিটা নিউজ তারা জানেন, কারণ হচ্ছে তাদের হাতে ফোনে সব কিছু আছে। এটা কেবল আমরা নিউজগুলো না দেখে ওখান থেকে কিছু কিছু আমার মনে হয় শিক্ষা আসা দরকার, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে পরমত সহিষ্ণুতাটা খুব বড় একটা শিক্ষা, মানবিক মর্যাদা দিতে পারা আরেকজনকে খুব বড় একটা শিক্ষা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অ্যাজ আ পার্টি সম্ভবত এটার নেতারা সবচেয়ে হাম্বল লিডার্স এই পর্যন্ত। কোনো কটূক্তি, কোনো বাজে কথা, কোনো নোংরা শব্দ না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মধ্যে ছিল, না বেগম খালেদা জিয়ার মধ্যে, না তারেক রহমানের মধ্যে। এটা হচ্ছে আমাদের সুপ্রিম লিডার। এরপরে চলে আসি আমরা স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে। স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে অধিকাংশ নেতাই, আই রিপিট অলমোস্ট এভরিওয়ান, তারা অত্যন্ত সুবক্তা এবং কটূক্তি ঠিক একদম ডিরেক্ট কটূক্তি করার মতো আমি বলতে পারছি না, বাট খুব বেশি উদাহরণ এটার নাই। এটা হচ্ছে এইটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এখন আওয়ামী লীগ আমার মাথার মাঝখানে লাঠি দিয়ে বাড়ি মেরে দিল, 10টা গালি দিয়ে দিল বলে আমি যে পাল্টা লাঠির বাড়ি মেরে 10টা গালি আমাকেও দিতে হবে, দ্যাট মেক্স মি অ্যানাদার আওয়ামী লীগ, নট বিএনপি। হোয়াট মেক্স মি বিএনপি জানো? আমার নেতার ভদ্রতাটা, এই যে চারিত্রিক সৌন্দর্যটা। অবশ্যই তার মানে এই নয় যে মাঠ ছেড়ে দিব, তবে লাঠির বাড়িটা মাথাতেই দেওয়ার প্রয়োজন নেই। 10টা গালি দিয়ে তুমি তোমার আরেকজনের আচরণ যখন তোমাকে তোমার নিজের আচরণ ভুলে তার আচরণ ফলো করতে বাধ্য করবে, ইউ আর আ ফেইলিয়ার। আমি আমাদের গ্রাসরুটের কাছ থেকে একেবারে সর্বস্তরে আমি আমার টপ লিডারশিপের ক্যারেক্টারটা দেখতে চাই, যেটা বিএনপির মূল ক্যারেক্টার। যে কোনো চায়ের দোকান একটা জোক আছে, এটা তোমরাও জানো। চায়ের দোকানে দেখবে 1জন বা 2জন লোক গোটা চায়ের দোকান গরম করে রেখেছে, এটা আওয়ামী আমলে বেশি ছিল। বাকি 10-11 জন নিরীহ শুনেই যাচ্ছে। যিনি সবচেয়ে জোরে কথা বলছেন, মোটামুটিভাবে কেউ কাউন্টার করতে সাহস পাচ্ছেন না, বলা হতো তিনি আওয়ামী লীগের। আর নিরীহ যেগুলো, এরা হচ্ছে ভোটার কার? বিএনপির অ্যাক্টিভিস্টের চেয়ে ভোটার বেশি, বিএনপির কর্মী কম, ভোটার বেশি। এরা নীরবে যায়, কোনো তোমাকে বলবে না না ভাই আপনাকে ছাড়া ভোট দিতে পারি, কিন্তু যাবে যে ভোটটা কিন্তু সে তার প্রিয় মার্কায় দিবে। এইটাই হচ্ছে বিএনপির শক্তি। এই কারণে অনেকগুলো সার্ভের কথা একটু আগে বললে না তুমি, যতক্ষণ ভোট না হয়ে যাচ্ছে না ততক্ষণ আসলেও আমাদের একটা রিয়েলিটি চেক হবে না। কারণ নির্বাচন বিএনপি পায়নি সত্যিকার অর্থে। 2008-9 নির্বাচনও কিন্তু এটাও কিন্তু প্রশ্নবিদ্ধ নির্বাচন। এটা কিন্তু খুব সুকৌশলে করা হয়েছিল। এখানে রেজাল্টকে যেন 4-5 হাজার ভোটের ব্যবধানে অন্তত 100টা থেকে 100 সিট, 4-5 হাজার ভোটের ব্যবধানটা সুপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছিল। বেশ কিছু বিষয় ছিল যেটার সাথে সরাসরি আমাদের ওই সময় তৎকালীন সেনাবাহিনীর একটা বড় অংশ সংযুক্ত ছিল। এই রিগিংটা প্রকাশ্য দিবালোকেও হয়নি, আগের রাতের ব্যালট ভর্তির টাইপ না, কিন্তু ইট ওয়াজ আ রিগিং। এবং এটাও সময়ে ঠিক যেভাবে এখন বিডিআর বিদ্রোহের রিপোর্ট আসলো, মানুষ অনেক কিছু এখন সবকিছু মোটামুটি একটা ধারণা পেয়েছে, একইভাবে এগুলো একসময় আসবে। তারপরে আরো কয়টা গেছে নির্বাচন? আরো তো 3টা, 14 তো নির্বাচনই ধরি না, 18, 24। এত বছর পরে কি দাঁড়াচ্ছে মাঠ, এটা তো আমাদেরও জানা প্রয়োজন। আমরা মনে করি যে এটা জানি, দল হিসেবে আমাদের একটা চেক কি আসছে রেজাল্ট, এটার জন্য আমরা প্রত্যাশী। তবে বিএনপির শক্তি কোনোদিনই প্রকাশ্য উচ্চকিত ঘোষণা দেওয়া শক্তি না, ব্যালটে জাস্ট ভোটের ওই সিল, ওটাই শক্তি। এটার উপরে এখনো আমি ভরসা করি। ফর দ্য বেস্ট। আপা, রাজনীতিবিদ বা ব্যক্তি মাহমুদা হাবিবার গল্প একটু আসতে চাই। এবং আমরা আপনাকে বহু বছর দেখেছি, যারা কাছ থেকে আপনাকে দেখেছে তারা দেখেছে যে আপনি একটা সময় স্ট্রাগল করেছেন, আপনি খুব ভয়াবহ জায়গা থেকে ফেরত এসেছেন। এই গল্পগুলোতে আমরা আসবো আস্তে আস্তে। একটু যদি আপনার রাজনীতির শুরুর গল্পটা শুনতে চাই, যদি আমি ভুল না করি আপনি 2005-এ রাজনীতিতে জয়েন করেন। রাজনীতির শুরুটা আমার প্ল্যান ছিল না মামুন। এটা আমার একটা ব্যক্তিগত সক্ষমতা হচ্ছে মানুষের সাথে
বড় পরিবারের মেয়ে ছিলাম, অনেক মানুষের সঙ্গে মেলামেশা করে বড় হয়েছি। বাবা রাজনীতি করেছেন, আমি মানুষের সঙ্গে সহজে মিশতে পারি, এটা আমার ছোটবেলা থেকে। মানে কিরকম হতো, বাসায় গেস্ট আসলে আমার ভাবিরা বলতেন এই তুমি গল্প করো যে, মানে আমি হচ্ছি গল্প করছি এবং তারা হচ্ছেন রেডি করছেন। এটাও কিন্তু একটা বড় কাজ। আর রাজনীতি করার কারণে আমাদের বাসায় গেস্টের ধরন কিন্তু 2-4 জন না, 15 জন এসেছেন, 22 জন এসেছেন, এই ধরনের গেস্ট বাসায় আসতো। দেখা যেত কি একটা বিশাল গ্রুপ অফ লোকজনকে নিয়ে আমি সময় কাটিয়ে দিতে পারতাম। এ হলো ছেলেবেলা। তারপরে তখন তো অনেক চিন্তা ভাবনা, তখন ছোট মানুষ, ছোটরা যেটা হয় আর কি, যেটাই ভালো লাগে সেটাই হব। যদি বাস ড্রাইভার ভালো লাগে তো বাস ড্রাইভার হব, পাইলটকে দেখে মনে হবে পাইলট নয় কেন, এইরকম আর কি। সেইখান থেকে জীবনটা আমার রাজনীতি প্ল্যান নয়, সোশ্যাল ওয়ার্কে ছিলাম। আমার বাবা মারা গেলেন, পলিটিশিয়ান ছিলেন এবং ফুল টাইম পলিটিশিয়ান ছিলেন। আইনউদ্দিন উকিল নামে পরিচিত মোহাম্মদ আইনউদ্দিন, হ্যাঁ। বহু মানে যে উনার অনেক অ্যাক্টিভিটিস ছিল আমার আব্বা যখন মারা যান। যেমন ওনার বেশ কিছু চ্যারিটেবল ক্লিনিক ছিল, তারপরে আব্বুর বেশ কিছু স্কুলের সাথে কানেক্টেড ছিলেন যেখানে আব্বু কিছু রেসপন্সিবিলিটি বেয়ার করতেন। এরকম এত ছোট ছোট জায়গায় এতগুলো ইনভলভমেন্ট ছিল। আব্বু মারা যাওয়ার পরে সবাই তখন কন্ট্যাক্ট করা শুরু করলো। যেহেতু আব্বু মারা গেলেন, তারাও চিন্তা করছেন যে এটা আসলে তখন ট্রাস্ট থেকে হতো না, আব্বু নিজেই করতেন। আমার আব্বা মারা যাওয়াটা তো ইটসেলফ একটা শকিং বিষয় ছিল, মাথার উপর থেকে যে মনে হলো যে ছাতা সরে যাওয়া। তারপরে এই দায়িত্বগুলো যখন ঢুকলাম, না আমার তো চক্ষু চড়ক গাছে, নিজে বাঁচি কোথায় তার নাই ঠিক। আমার বাবারও তো সেই সময় সৎ রাজনীতিবিদ। আমার বাবা যখন মারা যান তার সুপ্রিম কোর্টের অ্যাকাউন্টে 4,500 টাকা ছিল, এবং পরে বেনেভোলেন্ট ফান্ড থেকে তার এটাকে ক্যাশ দেওয়া হয়েছে। আমার বাবার ঢাকায় কোনো বাড়ি ছিল না, এটা আমি খুব গর্ব নিয়ে বলি। এই সময়ের রাজনীতিতে এই কথাগুলো উঠে আসা দরকার। রাজশাহীতে আমাদের বাড়ি আছে, রাজশাহীতে অনেক প্রপার্টিও আছে। প্রপার্টি বলতে পারিবারিক প্রপার্টি, মানে যেটা পৈতৃক, অনেক কেনা প্রপার্টি, খুব বেশি কিছু নাই। ফলে একেবারেই শূন্য, মানে আব্বুর অনুপস্থিতিতে এটা বলা যেতে পারে আমার বাবার সারা জীবনে জয়েন্ট ফ্যামিলি। তো এইদিকে সামলাবো না এলাকার ওই মানে কি বলবো, নভেম্বরে আব্বু মারা গেলেন 16 তারিখে। পরের বছরে শুনলাম যে আব্বু ইউনিফর্ম দিতেন স্কুলে 2টো ক্লাসকে। মানে কোনটা করব, একটা পাজলিং, মানে খুবই আই ওয়াজ পাজল। তবে আমি কিন্তু প্রথম ওইটারই ব্যবস্থা করেছিলাম, ইউনিফর্মেরই ব্যবস্থা করেছিলাম। যে আমার মনে হয়েছে আব্বু নাই, ঠিক আছে, অসুবিধা নাই। এরপরে দেখলাম নাই, তো ক্রমশ প্রকাশ্য হতে লাগলো এক এক করে চ্যারিটেবল ক্লিনিক, ডিফারেন্ট জায়গা। যাই হোক, আলহামদুলিল্লাহ সময় লেগেছে, 1-1.5 বছর সময় লেগেছে, বাট ওইটা দিয়ে শুরু হলো। এই তো আমি আসলে ঠিক তারপরে জানি না, আমার কাছে মনে হয় যে এটাকে একটা স্লাইডিংয়ের মতো, ইউ জাস্ট স্টার্ট, এবং তুমি দেখলে যে ওকে ফাইন আমি নিচে চলে এসেছি। অথবা স্লাইডিং বলে যেভাবে, মানে ইট ওয়াজ নট আ প্ল্যান জার্নি, নট অ্যাট অল। কিন্তু সচেতনভাবে রাজনীতি আসলে করা শুরু করেছি 2005-2006 থেকে। সচেতন 2006 বিএনপিতে যোগ দিলেন অফিসিয়ালি? আমি না, এখানে একটা মজার ঘটনা আছে। বিএনপি যখন সদস্য সংগ্রহ কার্যক্রম চলছে, মনে হয় 4 না 5 মনে নাই, তখন ওই যে 5ই মনে হয়, আমাকে একটা ফর্ম পাঠিয়েছিল যে সবারই তো সদস্য, এই তুই সদস্য হয়ে থাক, ওই অবস্থায়। তখন আমি সদস্য হয়েছিলাম। তখন আমি পলিটিক্সে আমি ভাবছি যে সদস্য সংখ্যা বাড়াবে, সদস্য হয়েছি। সদস্য হতে তো দোষ নাই, আর হলে তো বিএনপি তো করবো, আর তো কিছু না। দল হিসেবে বেগম খালেদা জিয়াকে বহুবার কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। আমার বাবাদের সময় যেটা ছিল, হারমানিটা ছিল আর কি, খুবই ভালো সম্পর্ক ছিল আমার বাবার আমাদের সম্মানিত চেয়ারপারসনের সাথে। উনি আমার বিয়েতেও এসেছিলেন, তো যেটা হয়, শি ওয়াজ সো প্রিটি। উনি যখন কোনো বিয়েতে যান তখন ওই বউয়ের আর আসলে কিছু করার থাকে না। এবং যখন ছবি আসে, যখন ছবি আসে তখন দেখা যায় যে 100-র উপরে ছবি। মানে আসলেও আমার বিয়ের যে বেস্ট ছবিগুলো, ম্যাডামের যে কিছু ছবি ওখানে আছে, মানে আনবিলিভেবল। এবং আসলে কখনো মনেও হয়নি যে উনি তো উনি, হ্যাঁ, ওনার তো কোনো নাই, ম্যাচ নাই। যাই হোক, এরপরে যখন রাজনীতি শুরু করলাম, রাজনীতিটা শুরু করছে একদম একটা ডিফারেন্ট এন্ড থেকে। আমি রাজনীতি শুরু করলাম, শফিক রেহমান ভাই প্রথম প্রাতিষ্ঠানিক এটা 2009, আমার পদ যেটাকে বলে সত্যিকার অর্থে রাজনৈতিক পদ, সেটা হচ্ছে যে একটা থিঙ্ক ট্যাঙ্ক করেছিলেন শফিক রেহমান ভাই 2009-এ। 2008-এ ডিজাস্টার হলো, নির্বাচনী ডিজাস্টার। আমরা শুনেছিলাম তখনও কিছু গল্প শোনা যাচ্ছিল যে কিছু 19-20 হয়েছে। সেইবার 88টা বা 87টা আসনেও যে ওরা ডিমার্কেশন করেছিল যে
বিএনপি তুমি যদি একটা আসনের, যেটা হচ্ছে সবচেয়ে ফার্টাইল এলাকা, বিএনপির ভোট সবচেয়ে সমৃদ্ধ, ওটা যদি সরিয়ে আরেকটা আসনে দিয়ে দাও এবং ওখান থেকে মানে এভাবে যদি তুমি করতে পারো, দেখা যায় কি নির্বাচনী আসনে অনেকখানি ডিফারেন্স নিয়ে আসা যায়। যেখানে বিএনপি প্রার্থীর 30,000 ভোটে জেতার কথা, সেখানে দেখা যায় সে তখন কোনো মতে 3 থেকে 4,000 ভোটের ব্যবধানে তাকে কন্ট্রোল করে রাখা যাচ্ছে। এই 3-4 হাজার ভোট কিন্তু আবার অন্য গেমে এখানে ঢুকানো হয়েছে, ফলে 20,000 ভোট কিন্তু রিগিং করা খুব টাফ বিষয়, খুবই টাফ। কিন্তু 3 থেকে 4,000 ভোট রিগিং করা কোনো বিষয় না। এই ধরনের গেমই কিন্তু সেবার হয়েছিল, 87-88টা সিটে ওইটা ঘটেছিল। যাই হোক, আমরা তখন ওই যে প্রথম যেই G9টা হলো, তার উদ্দেশ্য ছিল যে বিএনপি যেন আগামীতে, ওইবার কিন্তু আমাদের প্রার্থীও খুব ক্রাইসিস গেছে, 2018 ইলেকশন, এটা কেউ জানেন কিনা। ওই সময় হচ্ছে ওই যে মানে খুব অল্প সময়ের সিদ্ধান্তে নির্বাচনে গেল বিএনপি, খুবই অল্প সময়ের সিদ্ধান্তে। শোনা যায় যে আমাদের শরিক একজোটের মানে এক দলের খুবই চাপ ছিল বলে নির্বাচনে যেতে হয়েছিল, এবং সুইটেবল ক্যান্ডিডেট ওয়াজ টাফ টু ফাইন্ড আউট। কারণ হচ্ছে ওই যে ইনি জেলে আছেন, উনি নিষিদ্ধ, উনি বাইরে আছেন, এই যেটা ঘটেছিল আর কি। ওই সময়টায় তখন শফিক রেহমান ভাই, তার তো প্রচণ্ড মেধাবী এবং অত্যন্ত কৃতি মানুষ, উনি বেছে 16-17 জনকে নিয়ে G9 বলে একটা থিঙ্ক ট্যাঙ্ক করলেন। সেই G9-এর আমি ফাউন্ডার মেম্বার। এরপরে একই সময়ে সোহেল ভাই, ভাইবোন ওইখানে সোহেল ভাই এবং সপু ভাই আর বাবু ভাই, মানে মারা গেলেন যিনি, শফিউল বাড়ি বাবু ভাই, এনাদের 3 জন করলেন হচ্ছে স্বেচ্ছাসেবক দল। ওখানে আমি জলবায়ু বিষয়ক সম্পাদক হলাম, এই পলিটিক্যাল পোস্ট। আর বুদ্ধিবৃত্তিক পোস্ট হচ্ছে তোমার G9-এর ফাউন্ডার মেম্বার। হ্যাঁ, G9 ডিড মেনি থিং। আমি তোমাকে এবার বলি, প্রথম যে আমরা ছায়া বাজেট দিই, তোমার মানে মনে আছে শেখ হাসিনার সময় আমরা প্রতিবারই আমরা একটা বাজেট দিয়েছি, মানে মূল বাজেট ঘোষণার আগে বিএনপি একটা ছায়া বাজেট ঘোষণা করে, এটা কিন্তু শুরু করেছিলাম আমরা। এটা পরে দল হিসেবে বিএনপি পিক করে। এরকম আরও অসংখ্য অ্যাক্টিভিটিস আছে, অসংখ্য কাজ আছে। বেসিক্যালি অফিসিয়ালি তখন বিএনপির কোনো থিঙ্ক ট্যাঙ্ক ছিল না, G9 ওয়াজ প্লেইং দ্যাট রোল। ওইখান থেকে এই তো তারপরে আমি দীর্ঘ 8 বছর আমাদের সম্মানিত, তখন উনি ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব, সম্মানিত ভারপ্রাপ্ত মহাসচিবের তোমার মিডিয়া মনিটর করেছি, মিডিয়া মনিটরিং করেছি ফর আ ভেরি লং টাইম, 8 বছর। এর মধ্যে আমাদের আরও অসংখ্য মানে রিসার্চ অর্গানাইজেশন তৈরি হয়েছে, মোটামুটি সবগুলোতেই সুযোগ হয়েছে থাকার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে 10 জন তরুণ নেতাকে চায়নায় পাঠানো হলো 2013-তে। আমরা 3 নারী ছিলাম সেখানে, শামা ওবায়দ, রুমিন ফারহানা আর আমি। বাকি 7 জন যারা, তারাও খুবই কৃতি মানুষ, ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম ভাই, ডক্টর শাহাদাত, ব্যারিস্টার কায়সার কামাল, এদের মধ্যে সবাই বাংলাদেশের রাজনীতিতে খুব ভালো আছেন। এর আরও অনেকে আছেন, আমি সবার নাম এখানে নিতে পারলাম না। তবে একজনই তাকে সরকার স্বৈরশাসনের সময় 14 গ্রামের নয়ন বাঙালি ভাইকে এমন ফিজিক্যাল এত বেশি নির্যাতন করা হয়েছে যে উনি তখন দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলেন, ওনাকে পুলিশে নির্যাতনটা করেছিল। যাই হোক, এরপরে তো জাস্ট হেঁটে চলা। এরপর সারা জীবনে আমি নেপথ্যে অনেক বেশি কাজ করেছি মামুন। আমি প্রকাশ্য পোস্ট, যদি সত্যিকার অর্থে কিছু হয়, প্রথম হচ্ছে কৃষক দল, সেটা হলো এর মধ্যে রাজশাহী জেলাতেও আমাকে, রাজশাহী জেলা যে আহ্বায়ক কমিটি, ওখানেও আমাকে সদস্য রাখা হয়েছিল। আমি ওখানেও আমি যতটুকু পেরেছি কাজ করেছি। নির্বাচনী এলাকা তো একটা ছিলই, ওই যেটা বললাম, আবু মারা যাওয়ার পর থেকে তো ওখানেই কাজ করতাম। এরপরে যেটা হলো সেটা হলো কৃষক দলে যখন বাবুল ভাই আসলেন, বাবুল ভাই আমাদের সাথে চায়না গিয়েছেন বাই দ্য ওয়ে 2013-তে। উনি ফোন দেন যে মমতা আপা আমাদের সাথে আসেন। আমি যখন দেখলাম এত চমৎকার আমাদের টিমটা, আসলে কৃষক দলের আমাদের প্রত্যেকটা, আমাদের প্রেসিডেন্টের নাম হাসান জাফির তুহিন ভাই, আমাদের শহীদুল ইসলাম খান বাবুল ভাই, ইনারা কিন্তু পলিটিক্যাল ম্যাগনেট। কৃষক দলকে যে জায়গা থেকে যে জায়গায় তারা এলিভেট করেছে, এটা কেউ চিন্তাই করতে পারবে না। যাই হোক, ইটস আ ওয়ান্ডারফুল প্লেস টু ওয়ার্ক উইথ। আমি তাদের সাথে খুব চমৎকার মানে বলবো যে বেশ অনেক দিন কাজ করেছি, মাঠে দেশে বিভিন্ন জায়গায় গিয়েছি, কৃষক দলকে রিপ্রেজেন্ট করেছি। এরপরে মিডিয়া সেলে যখন দায়িত্ব পেলাম, তখন আমার কাজের ধরন বদলে গেল। তখন হচ্ছে আমি অনেক কনফাইন্ড হয়ে গেলাম, অফিস বেসড হয়ে গেলাম, অনেক বেশি কাজ মানে ইনভলভমেন্ট ওদিকে বাড়লো। ফলে আগের মতো আর এলাকা ছাড়া খুব বেশি সময় অন্য জায়গায় দিতে পারিনি। পরবর্তীতে তো আবার ওই যে 31 দফাকে বেস করে না, তুমি তো জানো যে আমাদের যখনই 5 আগস্টের পরে আমাদের একটা প্রথম চেষ্টা হলো যে আমরা আমাদের দলে একটা সময় ছিল যখন যারা আমাদের মন্ত্রী, তাদেরকেও কিন্তু ট্রেনিং দিয়ে আসতে হতো
আমাদের প্রশিক্ষণের একটা ব্যবস্থা ছিল। আমাদের সিনিয়র নেতাদের এটা নিয়মিতভাবে এই প্রশিক্ষণটাকে কিন্তু পার্টিসিপেট করতে হতো। তারা কন্ডাক্ট করতেন না, তারা পার্টিসিপেট করতেন। এমন বহুবার হয়েছে যে প্রথমবার ফেল করে দ্বিতীয়বার যে আবার ওই পরীক্ষা দিয়ে পাশ করে আসতে হচ্ছে, কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আবার এটা চেক করতেন যে প্রশিক্ষণে এরা কতটুকু কে মার্ক পেল। এখন এটা লজিক্যাল। এবার কারণটা বলি, তুমি দেখবা যে আমাদের দলের ঠিক অসংখ্য মানুষ তো বিভিন্ন জায়গায় আমাদেরকে উপস্থাপনা করেন। আমি কিন্তু এটা টকশো বলছি না, এটা হতে পারে পাবলিক প্লেস, এটা হতে পারে মিটিং, নর্মাল মিটিং, এটা হতে পারে সেমিনার। সেখানে তুমি যদি অ্যাওয়ার না থাকো যে তোমার দলের পলিসি কি, তোমার দল কি দিতে চাইছে জাতিকে, তুমি ঠিক কোন কোন নীতির ওপরে বেস করে রাজনীতিটা করছো, তুমি যদি স্বচ্ছ না হও, তুমি কি বুঝাতে পারবে? তুমি কি দুইজন মানুষকে তোমার পক্ষে আনতে পারবে না। ফলে প্রশিক্ষণটা মাস্ট। এই ধারণা থেকে কিন্তু বিএনপি একটা প্রশিক্ষণ সেল করেছে। ডক্টর মঈন খান, আমাদের রুল কবির রিজভী ভাই আছেন, এবিএম মোশাররফ ভাই সদস্য সচিব, এইখানেও আমি একজন সদস্য। আমি সারা বাংলাদেশে অনেক ট্রেনিং দিয়ে বেরিয়েছি। এই তো এখন জার্নিটা তো শুনলাম আপা, একটু স্ট্রাগল, এবার ব্যক্তিগত শুনি। স্ট্রাগল, পৃথিবীতে এমন কোনো জার্নি নেই যেটা স্ট্রাগল নেই মামুন। এইটা যদি কেউ ভাবে যে আই উইল হ্যাভ এ রেড কার্পেট ইন ফ্রন্ট অফ মি, হোয়াট এভার দ্য জার্নি ইজ, সে আগাতে পারবে না। আমি যদি কর্পোরেট লাইফ বেছে নিতাম, আমার সেখানেও অসংখ্য স্ট্রাগল থাকতো। স্ট্রাগল যেটাই আসুক সেটা নিয়ে আমি কাউকে ডিমোরালাইজ কেন করতে চাই না, যে স্ট্রাগল আসবে বলে কাজ করব না, এর চেয়ে বোকামি আর কিছু হয় না। আমরা যেটাকে স্ট্রাগল বলি, সবাই যেটাকে স্ট্রাগল বলে, আমি সেটাকে স্টেয়ার বলি। তোমার জন্য প্রতিটা প্রবলেমকে সলভ করে বেরিয়ে আসা মানে হচ্ছে একটা ধাপ তুমি উঠে গেলে, ওটা কিন্তু তোমার জন্য একটা ধাপ, সিঁড়ির একটা ধাপ। এটা বলতে পারো ধাপগুলো সাইজ একটু বড়, উঠতে একটু কষ্ট হয়, বাট এর স্ট্রাগলটা থাকবেই। এটাকে স্ট্রাগল না ধরো, স্টেয়ার ধরো। আমার ক্ষেত্রে স্ট্রাগল হয়েছে, পারিনি এমন অনেক কিছু আছে। তো এমন অনেক জায়গা আছে যেটা আমি চেয়েছি, বা এমন অনেক কাজ আছে যেটা আমি ভেবেছি যে করতে পারবো, পারিনি। কিন্তু তার মানে কি এই যে আমি ওটাতে আবার চেষ্টা করব না, কিংবা ওটার পাশাপাশি আরেকটা জায়গা যে খুলে যাবে না, তাও তো না। ফলে যেটা হয়েছে যে আমি খুবই আশাবাদী মানুষ। আমার কাছে মনে হয় যে অ্যাপ্রোচ টু ইয়োর লাইফ ম্যাটার্স মোস্ট। ইন আ ভেরি ক্লাউডি ডে যদি তুমি বলতে পারো আলহামদুলিল্লাহ, অথবা গ্র্যাটিটিউড, তোমার ওন ল্যাঙ্গুয়েজে, তোমার নিজস্ব ধর্মীয় ভাষায়, তোমার ব্যক্তিগত ল্যাঙ্গুয়েজে তুমি যদি তোমার কৃতজ্ঞতাবোধটা প্রকাশ করতে পারো, আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি এটা অনেকের জন্য ড্রিম প্লেস। অবশ্যই এটা অনেক বড় মোটিভেশন। হ্যাঁ, এবং আমি আজকে যখন একটা হিউম্যান একটা সাইকোলজি এবার তোমাকে বলি, সে তুমি চিন্তা করছো যে না আমি বাংলাদেশের বেস্ট প্রেজেন্টার হব, আই উইশ, তুমি এটা ভাবছো। তুমি যখন এটা হবে, তখন যদি তোমার সামনে কোনো টার্গেট না থাকে, ইউ আর ডান। তুমি আর বেস্ট তো আর থাকবা নাই, কোথায় যে নেমে যাওয়া তার কোনো ঠিক নাই। ফলে যখন তুমি একটা সাকসেস অ্যাচিভ করো, ওটা কিন্তু আর কোনোভাবে ডিজায়ার্ড বিষয় থাকে না, তখন ওটা দ্যাট বিকামস সো নর্মাল। আমরা তো সামনে তাকাই এবং উপরে তাকাই, নিচে না। ফলে সামনে এবং উপরে যখন তাকাতে থাকি, অ্যাচিভ কি আসলে করেছি ওটা বোঝা যায় না। এই জন্য আমার ছোট পরামর্শ সবার প্রতি, যে মাঝে মাঝেই ঘাড় ঘুরিয়ে পিছনটা দেখো, তখন তুমি নিজেকে বেস্ট মোটিভেশন ওইটা যে তুমি আসলে কতখানি হেঁটে আসলে। আপনার সাথে আমরা জানি যে যারা ফিমেল পলিটিশিয়ান আছে বাংলাদেশে, তাদের একজন বেস্ট মোটিভেটর সবসময় তাদের লাইফে থাকে, এবং আমরা জানি একটা সময় তিনিও আপনার সাথে সাফার করেছেন, আপনারা বোধহয় একসাথে র্যাবের দ্বারা গুম হয়েছিলেন। ওই গল্পটা এবং ওই মানুষটার ভূমিকা আপনার লাইফে, এটা যদি একটু শুনি ছোট করে। আচ্ছা, ব্যক্তি জীবনে আমি খুব ব্লেসড, কারণ আই হ্যাভ আ ওয়ান্ডারফুল ফ্যামিলি। আর এখান থেকে আমাদের দেশের মেয়েরা যারা পলিটিক্সে আসতে চায় না বা আসতে ভয় পায়, তারা কি মোটিভেশন দিতে পারে, এটা একটু শুনবো। ম্যারি আ ম্যান হু ইজ ইউর ফ্যান, প্লিজ ম্যারি আ ম্যান হু ইজ ইউর ফ্যান। তুমি খুব জরুরি এমন একজনকে বিয়ে করো যে তোমার ভক্ত, জরুরি। সে তার নিজস্ব কারণেই চাইবে যে তুমি আরো বেটার জায়গায় যাও, যেহেতু সে তোমাকে পছন্দ করে। তোমার মানে ব্যক্তি তুমি নও, রাজনৈতিক তোমাকে পছন্দ করে, এটা জরুরি। তুমি একজন রাজনীতিবিদ যখন আরেকজন রাজনীতিবিদকে বিয়ে করেন, দুজনেরই যদি টার্গেট হয়, রাজনীতি করা মানেই তো একটা টার্গেট, একজনকে তো ছেড়ে দিতে হয়, হয় হাজব্যান্ডই ছাড়ুক বা স্ত্রী ছাড়ুক, তার তো ওই জায়গাটা ছেড়ে দিতে হয়। দুইজন তো একই সাথে, এটা কঠিন হয়ে যায়। এমনকি দলের পক্ষেও এটা টাফ হয়ে যায়। দেখা যায় যে একই পরিবার, এবার যেটা হয়েছে, একই পরিবার দুইটা নমিনেশন হবে না, এ ধরনের একটা কথা কিন্তু শুনেছি, এবং মোটামুটিভাবে বাস্তবে এটা দেখেছি। তো রাজনীতির জার্নিটা কিন্তু খুব টাফ, তোমাকে রাজনীতির জার্নিটা করতেই হবে সব পুরুষের সাথে।
কাজে একজন মুক্ত চিন্তার মানুষ যদি না হন, তিনি একজন মুক্ত চিন্তক শুধু হলে হবে না, মোটিভেশনটাও দিতে হবে, ফাইন্যান্সার তো হতেই হবে। অবশ্যই এই তিনটা যখন এক জায়গায় হবে, মানে ওয়েল আমার ক্ষেত্রে তিনটাই এক জায়গায় হয়েছে এবং আলহামদুলিল্লাহ। এবং যদি তুমি বলো যে অনেক কিছু পার হয়ে যেতে পারি, তার কারণও তো ওইটাই। আমার চমৎকার, আমার সন্তানেরা চমৎকার, আমার জয়েন্ট ফ্যামিলি মেম্বাররা চমৎকার। খুব বেশি কিছু আমার জীবনের কাছে প্রত্যাশা নেই। আই জাস্ট নিড টু গো ব্যাক টু মাই হোম। আমার কখনো কখনো এক কাপ কফি, একটু আমার মতো আমার সময়, আমি নেটফ্লিক্স একেবারে বিঞ্জ করবো। মানে কিভাবে আমি দেখি চিন্তা করতে পারবো না। দেখা যায় যে আমি 130টা সিরিজ আমি হয়তো 2.5 দিনে দেখে ফেলেছি। মানে ওয়েল আমি তো টেনে দেখি। সো আমার হাতে সময় কম থাকে, কিন্তু মাঝে মাঝে আমি ব্রেক নিই, পলিটিক্যালিও ব্রেক নিয়ে আমি বলি যে আজকে তো আসতে পারছি না, বা এই কাজটা আজকে পারছি না, টক শোতে আজকে যেতে পারছি না, এরকম 1-2 দিন ব্রেক আমি নিই। ওটা আমার নিজস্ব এন্টারটেনমেন্ট আমার জন্য। আমার এন্টারটেনমেন্ট বলতে অনেক বেশি কিছু না। আই নিড মাই ওন। আমি ডিফারেন্ট কফি মগ নিয়ে আমার খুব ফ্যাসিনেশন আছে। আই হ্যাভ মেনি ডিফারেন্ট কফি মাগস, এবং মুড অনুযায়ী আমি কফি খাই। এগুলোতে এটাই আমার ভালো লাগা, ভালো থাকা। আর লং ড্রাইভ আমার খুব পছন্দের একটা কাজ, কিন্তু এখন আর পেরে উঠি না। তোমার ভাইয়া এই বিষয়টাই, মানে আমার হাজব্যান্ড মানে আমরা দুজনে এই জায়গাটায় পাগল। এমনও হয়েছে আমরা 13 ঘন্টা টানা গাড়িতেই থেকেছি। কোথায় সেটা? এই যে চিটাং গেলাম, চিটাং থেকে চলে আবার ঘুরে আসলাম, বা কক্সবাজার চলে যাচ্ছি, আবার ফেরত এসেছি মাঝপথ থেকে, এই ধরনের। সো এগুলো হয়েছে কি, হিসাবের বাইরে কিছু কাজ তো করতেই হয়, নাইলে তো মানুষ বেঁচে থাকতে পারে না। আর আমাদের জীবন তো জটিল বলতে যে যত দিন যাচ্ছে, এখন তো সময় পাচ্ছি না। এখন তো আমার মাঝে মাঝেই খুব মন খারাপ হয় যে হারিয়ে যাওয়াটা খুব বড় একটা, মানে কোথাও গেলে এবং হারিয়ে গেলা, মানে কেউ তোমাকে আর খুঁজে বের করে বসাবে না। বলো বিএনপি কেন এটা করলো, তুমি বসো আমার সামনে, বিএনপির এই কাজটা কি হলো। আত্মীয় স্বজনের বাসাতে যে যাচ্ছি, ওখানে তো এন্টারটেনমেন্টের কোশ্চেনই নাই, ওখানে তো ইন্টারোগেশন। এবং বন্ধুদের মধ্যে যাচ্ছি এখন আমার ফ্রেন্ডরা, আমার খুবই অল্প বন্ধু, মানে অলমোস্ট নাই বললেই চলে। আমার এক ফ্রেন্ড বাইরে থাকে, আর একজন এখানে আছে। তো বাইরে যে থাকে সে ইদানিং মাঝে সাঝে আসলে আমরা নাইটস মানে প্রচুর আড্ডা দিই। আদারওয়াইজ যে এখানে আছে তার সাথে হয়তো আড্ডা দিই। তো আমি চেষ্টা করি এমন জায়গায় যেতে যেখানে আমাকে আমি রাজনীতিবিদ এটা আমি সরিয়ে রাখতে পারি। এটা এখন আর হয়ে ওঠে না। এখন এটা যত দিন যাচ্ছে, তখন আমি হাবিবা, আর আমি ব্যক্তি হাবিবা না হয়ে আমি বিএনপির হাবিবা হয়ে উঠছি। এটা ন্যাচারাল, কিন্তু আমার মনে হয় যে এটারও একটা বর্ডার লাইন থাকা উচিত। যেমন আমি যে ইদানিং যেটা করি, ভাই দল নিয়ে কোনো কথা যদি না বলেন তাহলে আপনার বাসায় আসতে পারি, এটা তো বলে গেলাম, হোস্টের বাসায় তো বললাম, কিন্তু বাকি যে গেস্ট তাদেরকে তো আর বলা হয় না। তো দেখা যায় কেউ না কেউ চলে আসেনি যার অনেক কিছু বলার থাকে, উইচ ইজ ভেরি ন্যাচারাল অ্যাজ ওয়েল। ধরো আমি একজনকে নিট করলাম যিনি একটা বিশেষ বিষয়ে দক্ষ কিংবা বিশেষজ্ঞ, ওনার 5টা পলিসি দেওয়ার আছে, ওনার কোনো রুম নাই, ওনার কোনো স্পেস নেই, ওনার কোনো চ্যানেল নাই। আমাকে পেয়ে ওনার মনে হলো হাবিবাকেই বলি না কেন, বেচারি হাবিবা তো আর যতটুকু শুনে আর কি। তারপরে যতটুকু আমি পারি, আমি যেমন অনেক সময় আমি রিটার্ন নেই এগুলো, যে ভাইয়া যদি আপনি পারেন, কিংবা আমি হয়তো রেডি করে আমি দিয়ে দিই, কারণ আমি তো আসলে এখানে জাস্ট একটা চ্যানেল মাত্র। এটা কিন্তু ভালো একটা অপরচুনিটি আপা, যে মানুষের পার্সপেক্টিভটা অ্যাসেস করা যায় খুব কাছ থেকে। হ্যাঁ, বাট নট এভরি টাইম, নট 24/7। ইয়া, আই নিড আ ব্রেক অ্যাজ ওয়েল। ওই জন্যই ভাবলাম যে পলিটিক্সের বাইরে একটু একটা আলাপ নিয়ে আসি। পলিটিক্সের বাইরে যেমন আরেকটা জিনিস, আমি কিন্তু ফুডি, আরেকটা জিনিস আমরা করি, আমরা হচ্ছে পিকনিকে চলে যাই বাস টাস ভাড়া করে, আত্মীয় স্বজন যে যেখানে আছে, বন্ধু বান্ধব, খুব কাছের মানুষদের নিয়ে। কিংবা আমি হয়তো কখনো খুব বড় হয়ে গেলে, তুমি জানো আমার একটা প্র্যাকটিস আছে পিচিপাচিদের ডাকার, সেদিন কোনো ফ্রাস্ট্রেশন নাই, সেদিন জাস্ট সবার মধ্যে প্রচুর কথা, মানে শোনো দল করছে অথচ দলের প্রতি সন্তুষ্ট এরকম লোক হচ্ছে 85% হবে না, 15% হয়তো দলের প্রতি সন্তুষ্ট। আমার মনে হয় সেটাও হবে না পরিসংখ্যানটা, কারণ হচ্ছে প্রত্যাশা থাকে দলের কাছে, এবং প্রত্যেকেই মনে করে যে আমার যোগ্যতা অনুযায়ী আমি মূল্যটা পাইনি। ফলে এই যে আন্ডারভ্যালুড ফিল করা, এটা এক ধরনের মানে কষ্ট তৈরি করে। তখন হয় কি, এক জায়গায় আমরা যখন হয় ফার্স্ট কথাই শুরু হয়, এটা একটা কাজ করলো, এই সিদ্ধান্তটা কি সঠিক হলো, কিন্তু আমরা যে আড্ডাগুলো দেই এখানে আমাদের বিষয়গুলো এটা থাকে। এই যে যেমন আজকে আমার প্রথম প্রশ্ন, মনোনয়ন না পেয়ে আপনি কি আশা হতো তো অবশ্যই। এখন এটা যদি আমি বলি না আই এম রিয়েলি গ্ল্যাড, আই ডোন্ট ওয়ান্ট টু লাই। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, এবং আমার আসনে যিনি পেয়েছেন, আমি যেদিন তাকে সমর্থন দিয়েছি, আমি পরিষ্কার বলেছি যে আমি অবশ্যই খুবই হার্ট ব্রোকেন ছিলাম, আমি যোগ্য মনে করেছি নিজেকে। বাট এটার মানে এই না যে মনেকে আমার ওইটুক সাহস নাই
বা ওইটুক মানে দলীয় আনুগত্য নাই যেমন ওকে মানে সাপোর্ট দিব না, আমি দিয়েছি এই। তো এর বেশি যে বললাম তোমাকে যে এটা দিজ আর কোয়াইট ন্যাচারাল। আমি ধরে নিচ্ছি যে এবার আমি অমুক সম্পাদক হব, আমার মনে তো এটা ঢুকে গেছে। সহসম্পাদক যখন দিল তখন আমার 15 দিন লেগে যায় সহসম্পাদক পোস্টটা হজম করতে। তাও তো আমি সহসম্পাদক পেলাম, দেয়ার আর পিপল তো কিছুই পেলো না, তুমি তারটা ভাবো। আমরা আবার পলিটিক্স এর দিকে চলে যাচ্ছি, ইউটার্ন নিয়ে আসি। আচ্ছা, টেল আস অ্যাবাউট দ্য ম্যান হু ইজ ইওর ফ্যান, অল্প কিছু, বেশি না, বলা যাবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলা যাবে। উনি একজন চমৎকার মানুষ। আমার 3 বাচ্চা, মানে উনি হচ্ছেন যে আমার জয়েন্ট ফ্যামিলি, সবচেয়ে বড় কথা। যে জয়েন্ট ফ্যামিলিতে থাকা বা জয়েন্ট ফ্যামিলির প্রধান হয়ে থাকাটা একটা বিশাল ব্যাপার। কারণ জয়েন্ট ফ্যামিলি টিকেই থাকে এই বোধটার উপরে যে জয়েন্ট ফ্যামিলিতে কে কতখানি কন্ট্রিবিউটার হবে সেটাতে কোনো চাপ দেওয়া যাবে না। এটাতে যখনই আমরা পুশ করতে যাবো তখন জয়েন্ট ফ্যামিলি ভেঙে যায়। জয়েন্ট ফ্যামিলি টিকিয়ে রাখতে হলে একজনকে হতে হয় মেজর কন্ট্রিবিউটার, বাকিদের হতে হয়, বাকিরা হয় ঐচ্ছিক কন্ট্রিবিউটার। ইচ্ছা হলে থাকলো, না ইচ্ছা হলে থাকলো না। এতে হয় কি রিল্যাক্সড একটা সিচুয়েশন থেকে, মানে চাপ তৈরি হয় না কোনো। আমাদের জয়েন্ট ফ্যামিলির ধরনটা এমন, মানে প্রত্যেকে ইকুয়ালি কন্ট্রিবিউটার বলে জয়েন্ট ফ্যামিলি, এটা জয়েন্ট ফ্যামিলিতে কখনো নাই। যাই হোক, এই ভদ্রলোক এই ভয়াবহ দুর্যোগটা মাথায় নিয়েছেন। অফকোর্স মজার একটা গল্প বলি তোমাকে, র্যাব তুলে নিয়ে গেল। ওইটা আমি একটু শুনতে চাই। কি বলছে র্যাবের সিও, জানো আমার হাজব্যান্ডকে, আপনি এই ভদ্রমহিলা কি দেখে বিয়ে করেছিলেন? তারপরে ও তো ভাষাহারা, আমার হাজব্যান্ডটা এমনি ভাষাহারা, আগের রাত থেকে ভাষাহারা, তুলে নিয়ে গেছে, তারপর থেকে তো তার স্পিচ নাই মুখে। সে তার, শোনো, সে হচ্ছে একেবারে আমজনতা। আমরা ভালো করলে আমাদের সাথে খুব আছে, আমরা খারাপ করলে একেবারে কঠিন সমালোচনা হচ্ছে, এই ধরনের মানুষে, সেই মানুষকে নিয়ে চলে গেছে র্যাব। তো সে তো আর কিছু দেখছে না শস্য ফুল ছাড়া চোখে, ঠিক আছে? তো তাকে যখন জিজ্ঞেস করেছে তখন অনেকক্ষণ চুপ থেকে বলছে যে উনি যে পলিটিক্স করে, এটা কি আপনার আপনি কি এটা কি অ্যাকসেপ্ট করতে পারেন? জি, ওইটা সে জবাব দিল। তারপরে তখন ভদ্রলোক বলছেন, সিও ভদ্রলোক, আমার কানে ভাসে ওনার কথাটা, যে আমার শ্বশুরবাড়ির লোক 2 দিন এসে আচ্ছা বাই দ্য ওয়ে, আমি যে জয়েন্ট ফ্যামিলি এটা একটু এক্সপ্লেন করি। আমার ফাদার ইন ল নাই, আমার হাজব্যান্ডের 7 ভাই, তারা প্রত্যেকেই 4জন দেশের বাইরে আছেন, 2 জন বাংলাদেশে। আমার হাজব্যান্ড ছাড়া বাকি 2 জন মানে 3 জন বাংলাদেশ আর 4 জন ঢাকার দেশের বাইরে। তো এনারা প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্ট ইউনিট আর কি সবাই। ফলে ওইখানে আমার জয়েন্ট ফ্যামিলি হওয়ার সুযোগ না। আমার জয়েন্ট ফ্যামিলিটা কিন্তু উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারকে নিয়ে, ঠিক আছে? যাই হোক, এটাও কিন্তু অনেক অনেক একটা কঠিন কাজ। হ্যাঁ, যদিও আমরা সেম ফ্লোরে থাকি না, বাট এন্ড অফ দ্য ডে ইন্টারাকশনটা তো ভেরি রেগুলার। যেমন ধরো একটা মিল অ্যাটলিস্ট একসাথে, বা উইকে অন্তত 4-5টা মিল একসাথে, এগুলো অনেকের জন্যই তো চাপ। তো র্যাবের সিও বলছেন যে আমার বাসায় শ্বশুরবাড়ি থেকে তো 2 জন গেস্ট আসলেই আমার অস্থির লাগে যে কখন যাবে, আর আপনি এতজন মানুষ আছেন কিভাবে? এই কথাটা মানে যতটা ভীতিকর ছিল সিচুয়েশনটা, ইনস্ট্যান্ট হালকা হয়ে গেল। তখন আমার হাজব্যান্ড বললেন যে না, আমার ফাদার ইন ল বেঁচে ছিলেন, যে আমাদের প্রত্যেকের ইউনিটটা আলাদা, আসলে আমরা তখনও কেউ একসাথে ছিলাম না, এখনো সুযোগ নেই, আমার ভালো লাগে সবাই একসাথে থাকতে। যাই হোক, উনি কি বুঝলেন না বুঝলেন, উনার মনে হলো একটা কঠিন বেচারা, আমার হাজব্যান্ডের কথা বলছি, এবং আমি একটা কঠিন, মানে কি বলবো, উনার চোখ মুখের যে ভাষা দেখলাম আর কি, যে আমি কঠিন, মানে এটা কি বলা যায়, প্রপার পলিটিশিয়ান যেরকম একটা লোককে বিয়ে করেছি। আমার নিজেকে নিয়ে তার এর চেয়ে বেশি সমালোচনামূলক শব্দ ব্যবহার করা গেল না। তখন আমি বললাম যে না, দিস ম্যারেজ ওয়াজ ডান বাই মাই মম। কারণ হচ্ছে আমার আম্মা কামালকে খুবই পছন্দ করতেন, এবং ইট ওয়াজ হিজ, মানে হার ডিসিশন। বেসিক্যালি আমার মানে ডেফিনেটলি রাজনীতির পথটা খুবই কণ্টকাকীর্ণ, হ্যাঁ, এবং আমি আমার ঘাড়ের ওপরে যেটা ইনবিল্ট রেসপন্সিবিলিটি আছে, যেটা নিয়ে আমি হাঁটছিলাম, তখন ইট ওয়াজ হেভি। আমি এটা শেয়ার করতে চাইনি, বাট হি ওয়াজ দেয়ার, এবং এটা আমি কখনো রিগ্রেট তো করিনি, এই সিদ্ধান্ত রিগ্রেট তো করিনি, বরং আমি প্রতিদিনই আল্লাহর কাছে শুকরিয়া করি। আমি 2-3টা পয়েন্টে, এক হচ্ছে আই এম ভেরি প্রাউড টু বি দ্য চাইল্ড অফ মাই প্যারেন্টস। আমি মানে ভেরি প্রাউড অ্যান্ড ভেরি লাকি। আমরা বেড়ে উঠেছি এমন একটা মুক্ত চিন্তা ভাবনা। আমার বাবা কিন্তু মুসলিম লীগের রাজনীতি করতেন, কিন্তু কখনো কোনো বিষয়ে আমার পরিবার থেকে, ধর্মীয় বলো বা অন্য কোনো বিষয়ে, চাপ ছিল না।
বরং আমার বাবার সারা জীবনই বোধহয় স্বপ্ন ছিল যে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হব বা এই ধরনের কিছু। উনি রাজনীতি নিয়ে আমাকে নিয়ে একেবারেই ভাবেননি। ওনার সবসময় মনে হতো যে আমি অনেক ডেলিকেট, আমি অনেক ফাইন, পলিটিক্যাল ওয়ার্ল্ডে আমি বোধহয় টিকতে পারবো না। মানে খুব মানে কি বলবো, এটা খুব ভেরি প্রোটেক্টিভ থট ছিল আমার ফাদার আমাকে নিয়ে। আর আমার মা তো আমার মাই। আমার মার মানে কালচারাল মানে এবং ইন্টেলেকচুয়াল হাইটটা এত বেশি ছিল যে আমি এখন পর্যন্ত, তুমি কি জানো যে আমি খুব ছোট, আমরা মহাভারত পড়েছি, আমরা রামায়ণ পড়েছি, বাইবেল পড়েছি। এটা একটা আশ্চর্য বিষয়, এবং এইভাবে বড় করতে পারাটা, এটা তো ডেফিনেটলি মায়েরই প্রধান অবদান। বাবা মুক্ত পরিবেশ দিয়েছিলেন, কোনো বিষয়ে কোনো চাপ ছিল না, কিন্তু বেড়ে ওঠা, গ্রুম করা, তৈরি করা, আমি খুব মুক্ত মানুষ হিসেবে বেড়ে ওঠার একটা প্রধান আমি ইয়েটা যদি দেই, মানে কৃতিত্ব দেই, তাহলে আমার মাকে দিব। তো এইটা হচ্ছে একটা। আর দ্বিতীয় হচ্ছে আমার হাজব্যান্ড, যিনি ফ্যান আর কি। হ্যাঁ, এই ভদ্রলোক এমন, দেয়ার আর ডেজ যখন আমি টায়ার্ড হয়ে যাই, দেয়ার আর ডেজ যখন আমি ডিমোরালাইজড হই, দেয়ার আর ডেজ যখন আমার মনে হয় যে ওকে ডান, লেট মি গো ব্যাক টু মাই ওন এরেনা, তখন সে দেখা যায় কোনো না কোনোভাবে ঠিকই আমাকে, মানে যেভাবেই হোক, মানে চেয়ার আপ করে এবং বলে যে না ঠিক আছে, দেখা যাক না, আবার শুরু করো, সমস্যা নাই। তারপরে হয়তো এমন কিছু ঘটে, দেখা যায় তার কাছে দুটা চারটা টেক্সট এসছে আমাকে নিয়ে, কেউ হয়তো পজিটিভ বলেছে, সেগুলো দেখায়। মানে মোট কথা সামহাও সে চেষ্টা করে আমি যেন আমার ট্র্যাকে ব্যাক করি। এটা অনেক বড় পাওয়া, এই কারণে যে আমি যেহেতু মানুষ হিসেবে, তোমাকে সবাই বলবে ইউ আর স্ট্রং পারসন, অ্যাট দ্য সেম টাইম ইউ আর ভেরি ভালনারেবল, কারণ তোমার ভেন্টিংয়ের জায়গা নাই। শক্ত থাকতে 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 কি হয় যে মানুষ তো, যে স্ট্রং পারসনটাও তো একটা মানুষ, তার ভেন্টিং লাগে, তারও কোনো একটা জায়গা লাগে যেখানে where you can actually share many things, where you need some motivation as well. ওই জায়গাটা এই ভদ্রলোক খুব সাকসেসফুলি ইয়ে করেন। আমার প্রথম চায়না ট্রিপের একটা গল্প বলি। শিওর। আমার বাচ্চা তখন মাত্র 8 মাস পার হয়েছে। ও একেবারেই, আমার কিন্তু সব 3 নম্বর মানে বেবি, ও কিন্তু ডাউন সিনড্রোম বেবি, ফলে ওকে একটু এক্সট্রা কেয়ার করতাম আমি। ডাউন সিনড্রোম বেবি, ও আলহামদুলিল্লাহ খুবই হেলদি এবং সুপার গুড লুকিং একটা চাইল্ড সে, কিন্তু তখন তো ও একেবারে সম্পূর্ণ মানে তার মায়ের খাবারের উপরে নির্ভরশীল ছিল। ওই সময় যখন আমার চায়না ট্রিপটা আসলো, আমি খুব হেজিটেট করছিলাম, এত ছোট বেবি, ও মাত্র 8 মাস, আর শেষ করে 9 মাসে পড়লো। আইডিয়ালি 9 মাসে ইউ ক্যান অ্যাকচুয়ালি স্টপ ফিডিং, কিন্তু যাই হোক, ওই বিষয়টা একেবারে আমার হাজব্যান্ড একেবারে বসতেই দিল না আমাকে ইনভাইটেশনটা আসার সাথে সাথে। আমি মানে একেবারে একটা পর্যায়ে আমি এটা মানে ভাবছিলাম যে এটা আমি ক্যান্সেল করে দেবো। বাট এই যে আমার বেবি হওয়ার জার্নিটা ওয়াজ টাফ। আমার এই বেবি হওয়ার সময় আমাকে বেড রেস্টে থাকতে হয়েছিল, উইচ ইজ 9 মান্থস, এবং বেবির 9 মান্থস, উইচ ইট মেক্স 18 মান্থস। আই ওয়াজ এন্টায়ারলি আউট অফ পলিটিক্স। কাজে যখন আমি আবার এই যে তোমার এই সুযোগটা পেলাম, কাজ শুরু করলাম, বা আমি দাওয়াতটা পেলাম, তখন আমার হাজব্যান্ড সেটা রিয়েলাইজ করেছিল যে এইখানে যদি একটু পুশ দেওয়া যায় তাহলে শি উইল বি অ্যাক্টিভ এগেইন আবারও। ফলে এই যে ট্রিপটা হলো না, অ্যান্ড এভরিথিং। এরপরে তো বাবু খাচ্ছে, বড় হচ্ছে, কিভাবে বড় হয়ে গেল এরপরে আল্লাহ জানে। ফিরে এসে দেখলাম যে বরং আমার কাছে যা ছিল, আমি যখন চায়না থেকে ফেরত আসলাম, আমার বেবির 1.5 কেজি ওজন বেড়ে গেছে। আমি বুঝলাম যে ওরা মম ডিউটি হ্যাজ বিন ডান। অ্যান্ড এগেন আই এম টেলিং ইউ, আই এম ভেরি ব্লেসড টু হ্যাভ আ ওয়ান্ডারফুল ফ্যামিলি। বাচ্চাদের আমি এখনও সময় দিই, খুব বেশি সময় দিতে পারি না, বাট ওই তো বললাম যতটুকু পারি কোয়ালিটি সময়। এবং ব্যাকআপ হিসেবে আমার ন্যানি, মেইড কিছুই নাই, আমার পরিবার আছে। চমৎকার আপা, ইউ আর ভেরি লাকি এন্ড আই এম ভেরি লাকি টু হ্যাভ ইউ হিয়ার। কারণ আমাদের অনেক দিনের প্ল্যান ছিল যে এরকম একটা আড্ডা যদি অন ক্যামেরা করা যেত, তো আজকে মনে হয় সেটা হয়ে গেল। ইচ্ছা করতেছে আরো 2 ঘন্টা চালাই, কিন্তু সময় তো সবসময় আমাদের সাপোর্ট দেবে না। হাবিব আপা, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আমার একটাই কথা থাকবে আপনার জন্য, এরকমই থাকেন সবসময়, এভারগ্রিন। আমরা এই হাবিব আপাকে দেখতে চাই, আমরা আসলে আমাদের সবার প্রিয় এই হাবিব আপাকে দেখতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমিও তোমাকে দেখতে চাই এমন একটা প্ল্যাটফর্মে তুমি আমাকে ইন্টারভিউ করবে, যেখানে বেসিক্যালি তুমি ইন্টারভিউ করতে আসছো, এটা একটা অনেক অনেক বড় বিষয় হবে। আই প্রে ফর দ্যাট। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আপা, অনেক অনেক ধন্যবাদ আসার জন্য। আজকের আয়োজনটা আমরা এখানে এন্ড করি। অবশ্যই। আসসালামু আলাইকুম সবাইকে।